আসসালামু আলাইকুম। গেম চেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ শাহির আহমেদ। তো আশা করছি আসলে যে যেখান থেকে আমাদের আজকের এই সেশনটি দেখছেন, ইউ গাইজ আর ডুইং গ্রেট এবং আপনারা আপনাদের জব প্রস্তুতিটাকে বেশ জোরে সোরেই এগিয়ে নিয়ে যাচ্ছেন একটা কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে, যাতে অতি দ্রুত মানে যতটা দ্রুত সম্ভব আপনি পৌঁছাতে পারেন সে লক্ষ্যে বা সে উদ্দেশ্যে। তো আমাদের আজকের সেশনটি, আজকের ক্লাসটি মূলত আমাদের গেম চেঞ্জারের যে রিটেন ইংলিশ ব্যাচ, সেই রিটেন ইংলিশ ব্যাচের একটি রেগুলার ক্লাস, রেগুলার সেশন। বাট আজকের সেশনটাকে আমরা ডেডিকেটেডলি সাজিয়েছি আপকামিং মানে নেক্সট ফ্রাইডেতে বেশ বড় একটা রিক্রুটমেন্ট টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেটা হচ্ছে পেট্রো বাংলার যে সমন্বিত যে পরীক্ষাটি, সেই পরীক্ষার মধ্যে সব থেকে বেশি সংখ্যক প্রার্থী যে পরীক্ষাটাতে বা যে পদের জন্য মূলত তারা আবেদন করেছে, সেটা হচ্ছে পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাডমিন সম্ভবত পদটার নাম। তো এই পদটার জন্য প্রায় 74,000 প্লাস প্রার্থী কিন্তু তারা অ্যাপ্লাই করেছে। তো আমাদের গেম চেঞ্জার ব্যাচের অনেক প্রার্থী আছেন যারা আসলে এই আগামী মানে 20 তারিখের যে পরীক্ষাটি আছে, এই পরীক্ষাটিতে অংশগ্রহণ করবেন। এর পাশাপাশি আমাদের গেম চেঞ্জার পেজের সাথে সংযুক্ত ডিফারেন্ট স্কোপে বা আমি পূর্ববর্তী সময়ে যে বিভিন্ন প্ল্যাটফর্মে যখন পড়িয়েছি, যাদের সাথে আমার কম বেশি পরিচয় ছিল, প্রত্যেকে বলবো না, অনেকেই আসলে আমাকে রিকোয়েস্ট করেছেন যে স্যার আসলে যেহেতু যেটা শোনা যাচ্ছে যে খুব সম্ভবত ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা আইবিএ হচ্ছে 20 তারিখের পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের দায়িত্ব সম্ভবত তারা পেয়েছে। তো আইবিএ যদি পরীক্ষাটি নেয় এবং ফ্রিলি এবং রিটেন যেহেতু একসাথে প্রশ্নটি করা হবে, তো সেক্ষেত্রে তারা রিটেনের জন্য কিভাবে প্রিপেয়ার করবে নিজেদেরকে, ফোকাস রাইটিংয়ের জন্য এই পার্টিকুলার মানে অ্যাট দিস পার্টিকুলার পয়েন্ট অফ টাইমে এসে তারা কোন বিষয়গুলো অবশ্যই তাদের জেনে যাওয়া উচিত। তো সেই উদ্দেশ্যে আমাদের যদিও আজকের ব্যাচের রেগুলার ক্লাস, বাট রেগুলার ক্লাসটাকে আমরা সাজিয়েছি যাতে করে 20 তারিখে যারা আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন বা পার্টিসিপেট করবেন, আপনাদের প্রিপারেশনটায় আমরা ভ্যালু অ্যাড করতে পারি। তো সেজন্যই হচ্ছে মূলত আমাদের সেশন। যারা আসলে যেখান থেকে দেখছেন, আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্টরা যেখানে দেখছেন, আপনাদের গ্রুপে, আপনাদের যে সিক্রেট গ্রুপটা আছে, সিক্রেট গ্রুপে ইতোমধ্যে আমরা যে 20 তারিখের পরীক্ষার কথা বলি বা পরবর্তী সময়ে অনুষ্ঠিতব্য যে কোনো পরীক্ষার কথা বলি, ফোকাস রাইটিংয়ের যে আমরা ওয়েল ওরিয়েন্টেড, ওয়েল ডেকোরেটেড কিছু নোটস আমরা দিতে চেয়েছিলাম, তার প্রথম নোটটা ইতোমধ্যে আপলোড করা হয়ে গিয়েছে সিক্রেট গ্রুপে যারা আছেন, সেটা আপনারা দেখে নেবেন পিডিএফটা। তো কিভাবে পড়তে হয়, কিভাবে ইন্ট্রোডাকশন লিখতে হয়, কিভাবে কনক্লুডিং রিমার্ক লিখতে হয়, এছাড়া হচ্ছে কিভাবে আমরা রেকমেন্ডেশন দিব, এই সংক্রান্ত ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমরা আমাদের রেগুলার ক্লাসগুলোতে আলোচনা করছি প্রতিনিয়ত। সো সেই প্রেক্ষাপটে আমরা আজকের ক্লাসটা, যারা রেগুলার স্টুডেন্টস, আমার ভাই বোন আপনারা যারা আছেন, তো যেমনটা আমি পূর্বেই বলেছিলাম, ফোকাস রাইটিং এর আজকেও একটা প্র্যাকটিস সেশন, বাট এই প্র্যাকটিস সেশনটাকে আমরা একটু বেশি করে হাইলাইট করব 20 তারিখের পরীক্ষাটার জন্য। যারা আসলে জয়েন করেছেন, আপনারা যদি কমেন্ট করতেন, একটু কমেন্ট করে আমাদের জানাতেন যে আমাদের অডিও এবং ভিজুয়াল দুটোই ক্লিয়ার কিনা, তাহলে আমরা আসলে মূল আলোচনায় প্রবেশ করতে পারতাম। এবং আশা করছি যারা 20 তারিখের পরীক্ষাটায় বসতে যাচ্ছেন বা আপকামিং যে কোনো একটা রিটেন এক্সামে আপনারা যারা পার্টিসিপেট করতে যাচ্ছেন, আজকের ক্লাসটা থেকে আপনারা কিছুটা হলেও বেনিফিটেড হবেন। সো আজকে আমরা অ্যাকচুয়ালি রাইটিংয়ের বেসিক স্ট্র্যাটেজিগুলো নিয়ে কথা বলবো না। প্রথমত আমাদের যে মানে এরিয়া অফ কনসার্ন যেটা, সেটা হচ্ছে আমরা যেমনটা শুনতে পাচ্ছি বিভিন্ন মাধ্যম থেকে যে 20 তারিখের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই পরীক্ষাটিতে প্রিলিমিনারি এবং রিটেন দুটো পার্ট কিন্তু একত্রেই হবে। এবং আইবিএ সাধারণত আমিও যেহেতু আইবিএর একজন প্রাক্তন ছাত্র, তো সেই জায়গা থেকে আইবিএ যখন বিভিন্ন পরীক্ষা নেয়, সেই পরীক্ষায় আসলে ভলেন্টিয়ারিং এর জন্য কিন্তু তাদের যে রানিং যে স্টুডেন্টসরা থাকে, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ারিং এর দায়িত্ব তারা পেয়ে থাকে বিভিন্ন সময়। তো বা সেন্টার ইন্সপেকশনে বিভিন্ন ধরনের ভলেন্টিয়ারিং তারা দায়িত্বগুলো পায়। তো আইবি এর একটা স্টাইল আছে কোয়েশ্চেনের, সেটা আমরা যতটুকু বুঝতে পারি। আপনারা সাধারণত যারা 20 তারিখের পরীক্ষাটা দিতে যাচ্ছেন, প্রথমত আপনি কি এক্সপেক্ট করতে যাচ্ছেন ওই দিন, সেটা সম্পর্কে আগে 1 মিনিট একটু বলতে চাই। যদি খুব ড্রামাটিক্যাল কোনো মানে আপনার যদি কোনো পরিবর্তন না এসে থাকে, সেই ক্ষেত্রে আপনি যেটা ধরে নিতে পারেন যে আপনাদের একটা কোয়েশ্চেন, যে কোয়েশ্চেনের মধ্যে 60, 70 বা 80টা যতগুলো এমসিকিউ তারা দিক না কেন, ওই এমসিকিউ এর যে কোয়েশ্চেনটা থাকবে, সেই কোয়েশ্চেনটাতেই খুব সম্ভবত আপনারা রিটেন পার্টটা অ্যান্সার করার জায়গা পাবেন। অর্থাৎ সেই প্রশ্নের মধ্যেই একটা নির্দিষ্ট অংশ থাকবে, হয়তো ইংলিশে কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে লিখতে বলতে পারে,
বাংলার কথা বলা হয়েছে, বাংলায় তারা কি দিবে আমরা জানি না, কোনো ভাব সম্প্রসারণ থাকতে পারে বা কোনো গ্রামাটিক্যাল আইটেম নিয়ে কোনো কিছু লিখতে বলতে পারে। এছাড়া ম্যাথমেটিক্যাল প্রবলেমের মধ্যে এক বা একাধিক, একটি বা দুটি ম্যাথমেটিক্যাল প্রবলেমেরও সমাধান আপনাদের কাছে মানে চাওয়া হতে পারে। তো ফার্স্ট অফ অল টাইমটা কিন্তু সব থেকে এখানে আপনার জন্য সব থেকে ক্রুশাল ফ্যাক্টরটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে? তো শুধু আইবিএ মানে কর্তৃক গৃহীত পরীক্ষাগুলো না, অন্যান্য যে কোনো ফ্যাকাল্টি বা যে কোনো প্রতিষ্ঠান বা যে কোনো পদের পরীক্ষায় আপনি দেন না কেন, রিটেন এক্সামের মেইন গেম চেঞ্জারটা হচ্ছে প্রপারলি টাইমটা ম্যানেজ করতে পারা। তো এই জন্য যারা আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত আছেন বা গেম চেঞ্জারের আমরা ফেসবুক পেজেও যে এর আগে বিভিন্ন ফ্রি সেশনসগুলো নিয়েছি, এই সেশনসগুলোতেও যারা পার্টিসিপেট করেছেন তারা জানেন আমরা কিভাবে ইফেক্টিভ ওয়েতে আসলে স্টুডেন্টদেরকে প্রিপেয়ার করার চেষ্টা করছি। সো এখন মূল আলোচনায় যদি আসি, পরীক্ষার স্পেসিফিক স্ট্র্যাটেজিগুলো নিয়ে বা আপনার যদি কোনো কোয়েরি থাকে আপনারা এখানে কোয়েশ্চেন করতে পারেন। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যারা আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট না বাট 20 তারিখের বিভিন্ন স্কোপে ডিফারেন্ট ওয়ে থেকে হয়তো আমাকে চিনেন, জানেন বা গেম চেঞ্জারের অ্যাক্টিভিটিগুলো আপনারা অবজার্ভ করছেন, আপনারা যারা আমাদের আজকে আমরা মূলত 3টা কম্প্রিহেন্সিভ টপিক সম্পর্কে আমরা একটু আইডিয়া জেনারেট করব। এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, আসার সম্ভাবনা আছে, বলে কয়ে তো কমন ফেলানো সম্ভব না। কিছু টপিক আছে যেগুলো সব সময়ের জন্যই গুরুত্বপূর্ণ, সেগুলোর নামও আমরা মেনশন করব, বাট এই পরিবর্তিত প্রেক্ষাপটে কিছু বিষয় আছে যে বিষয়গুলো নতুন করে হয়তো তারা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া আপনি যে প্রতিষ্ঠানটার পরীক্ষায় আপনি পার্টিসিপেট করতে যাচ্ছেন, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের স্পেসিফিক একটা সেক্টর নিয়ে কাজ করে। সো সেই সেক্টর সংক্রান্ত কোন একটা পার্সপেক্টিভ থেকেও কিন্তু আপনাকে কোন একটা কিছু লিখতে বলতে মানে পারে তারা। তো এই জন্য আমরা আজকে মূলত কম্প্রিহেন্সিভ ওয়েতে আমরা 3টা টপিক আজকে আমি আপনাদের সামনে মূলত ডিসকাস করব। এবং এছাড়া আজকে যে টপিকগুলো নিয়ে ডিসকাস করব, এই কন্টেন্টটার কমপ্লিট পিডিএফ, অর্গানাইজড পিডিএফ যাদের প্রয়োজন তারা একটু কাইন্ডলি আপনারা আমাদের কমেন্ট বক্সে, আমাদের এই লাইভটার কমেন্ট বক্সে একটু কমেন্ট করে দিবেন যে ইন্টারেস্টেড লিখলে আপনাকে আমাদের এক্সিকিউটিভ যারা আছে তারা আপনাকে মেসেঞ্জারে আপনার সাথে কমিউনিকেট করে আপনাকে সেটার পিডিএফটাও ক্লাস শেষে আজকে রাতের মধ্যে এগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। তো আপনি যদি লাইভও দেখে থাকেন, এছাড়া যারা লাইভ দেখছেন, যারা আসলে আজকের ক্লাসে আমরা যে 2টা বা 3টা কম্প্রিহেন্সিভ টপিক সম্পর্কে আমরা পড়বো, এটার ওয়েল অর্গানাইজড একটা রাইট আপের কমপ্লিট পিডিএফটা যদি আপনার প্রয়োজন হয়, আপনি একটু কাইন্ডলি এখানে ইন্টারেস্টেড কমেন্ট করে রাখতে পারেন। যারা আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্ট, আপনাদের কমেন্ট করার প্রয়োজন নাই, আপনাদের কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে কমেন্ট করতে পারেন, কারণ আপনাদের গ্রুপে ইতিমধ্যে সেটা কিন্তু আপলোড করে দিয়ে দেওয়া হয়েছে। সো অনেকেই আমাদের সাথে এখানে জয়েন করেছেন। তার আগে একটা কথা বলে নেই, ইটস নট অনলি অ্যাবাউট দ্য পিডিএফ, এখানে অনেক কিছু ব্যাপার আছে। যে কম্প্রিহেন্সিভ টপিকগুলো নিয়ে আমরা কথা বলবো এখন, এই কম্প্রিহেন্সিভ টপিকগুলো শুধুমাত্র পেট্রো বাংলার এক্সাম না বা পেট্রো বাংলার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের এক্সাম না। অনেকে আছেন অ্যাসিস্ট্যান্ট অফিসারের পরীক্ষা দিবেন, অনেকে আছেন আপকামিং ব্যাংকের রিক্রুটমেন্ট টেস্টে বসবেন। সো আপনি রিগার্ডলেস অফ দ্য এক্সাম দ্যাট ইউ আর গোয়িং টু পার্টিসিপেট, হোপফুলি আজকে আমরা যে 3টা কম্প্রিহেন্সিভ টপিক নিয়ে কথা বলবো, এই 3টা কম্প্রিহেন্সিভ টপিকের বেসিক আন্ডারস্ট্যান্ডিং এবং অলরেডি প্রিপেয়ার্ড যে রাইট আপটা আছে সেটাকে যদি আমরা আপনি যদি ব্রেইনে নিয়ে পরীক্ষার হলে ঢুকতে পারেন, তাহলে আপনি একটা ভালো এক্সাম দিতে পারবেন। সো উইদাউট ফার্দার এডু লেটস স্টার্ট। আমরা যেটা কথা বলছি, যেহেতু আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট বা স্পেসিফিক ফোকাস আমরা দিচ্ছি আমাদের পেট্রো বাংলার এক্সামটার উপরে, তাহলে পেট্রো বাংলা আপনারা জানেন বাংলাদেশের এনার্জি সেক্টর নিয়ে কিন্তু তারা কাজ করে। তাহলে এনার্জি সেক্টরের সাথে অ্যাসোসিয়েটেড কোনো রাইট আপ আমাদেরকে লিখতে বলতে পারে, এটা খুব স্বাভাবিক। এইটা আবিষ্কার করা, এটা কোনো ম্যাসিভ কোনো কি বলবো আসলে মানে এই জিনিসটা বুঝতে পারা কোনো ম্যাসিভ আবিষ্কার না। এনার্জি সেক্টর নিয়ে আপনাকে কিছু লিখতে বলতে পারে। এখন এই বিষয়টা যেটা বলতেছি, এটা ধরতে পারাটা কোনো মুনশিয়ানা না। ব্যাপারটা হচ্ছে পরীক্ষার হলে আপনি যে নির্দিষ্ট টাইম কনস্ট্রেন্টের মানে আপনি ফেস করতে যাচ্ছেন, সেই টাইম কনস্ট্রেন্টের মধ্যে আপনি কতটুকু ভ্যালুয়েবল ইনপুট আপনি খাতার মধ্যে শেয়ার করতে পারবেন নির্ধারিত জায়গার মধ্যে, অল্প একটু জায়গার মধ্যে, তার উপর কিন্তু মূলত ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ মার্কস পেতে পারেন। তো সেজন্য প্রশ্নটা এনার্জি সেক্টর নিয়ে লেখো এরকম কিন্তু হবে না। কোন একটা স্পেসিফিক ডোমেইন বা কোন একটা স্পেসিফিক পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু আপনাকে এনার্জি সেক্টরটাকে অ্যানালাইসিস করতে বলতে পারে। আপনার প্রশ্ন হতে পারে বাংলাদেশের এনার্জি সিকিউরিটির মানে ভবিষ্যৎটা কি, অর্থাৎ আমাদের জ্বালানি নিরাপত্তা মানে ক্ষেত্র বা জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে বাংলাদেশের প্রেজেন্ট সিনারিওটা কি, বা আপকামিং ডেজগুলোতে আমরা আসলে কি ধরনের ক্রাইসিস ফেস করতে যাচ্ছি বা যে ধরনের চ্যালেঞ্জেস ফেস করবো এটাকে ওভারকাম করার কোনো ওয়ে আছে কিনা,
ঠিক আছে, বা এইটার প্রশ্নের পার্সপেক্টিভ কমপ্লিটলি চেঞ্জ হয়ে আসতে পারে যে এনার্জি ডাইভার্সিফিকেশনের প্রয়োজনটা কি, অর্থাৎ জ্বালানি বহুমুখীকরণ বা জ্বালানির যে আমাদের কি বৈচিত্র্য আনয়ন সেটার প্রয়োজনটা কি, ঠিক আছে, এই অ্যাসপেক্টে প্রশ্ন হতে পারে। অর্থাৎ জ্বালানিকে মূল মানে পয়েন্ট মানে কি বলবো আমাদের কোর পয়েন্ট হিসেবে রেখে তারা কিন্তু যে কোনো আঙ্গিকে কোয়েশ্চেন আমাদের সামনে দিতে পারে। এমন হতে পারে আমাদের কোনো ধরনের একটা আর্গুমেন্টও লেখা লাগতে পারে, উই ডোন্ট নো ইয়েট, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদেরকে জ্বালানি সংক্রান্ত যে বিষয় নিয়ে লিখতে বলুক না কেন, যাতে আমরা একটা কোর রাইট আপ তৈরি করতে পারি, এজন্য আমরা একটা কম্প্রিহেন্সিভ আইটেম আজকে আমরা শিখব, এবং যারা ইন্টারেস্টেড কমেন্ট করছেন আপনাদেরকে আমরা সেটা পাঠিয়েও দিব, যাতে করে আপনি যে আঙ্গিকেই প্রশ্ন করা হোক না কেন আজকে আমরা যা শিখবো তার মধ্যে থেকে একটা সিগনিফিকেন্ট পোর্শন নিয়ে আমরা আমাদের লেখাটুকু কমপ্লিট করতে পারবো। এটা হচ্ছে নাম্বার 1। এরপর আমরা আরেকটা টপিক পড়ব, সেটা হচ্ছে বাংলাদেশ ভার্সন 2 বা বাংলাদেশ 2.0, যেটাকে আমরা বলছি যে আমরা একটা নিউ বাংলাদেশ আমরা এখন দেখতে চাই, একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাচ্ছি। স্টুডেন্ট লেড একটা মাস আপরাইজিং আমরা দেখলাম, অর্থাৎ হচ্ছে ছাত্রদের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান আমরা দেখলাম। তো এর পরবর্তীতে আমরা ভবিষ্যতের বাংলাদেশটা কেমন দেখতে চাই, হ্যাঁ, আমাদের ফিউচার বাংলাদেশ আমরা কি এক্সপেক্ট করি, তাহলে বাংলাদেশ 2.0 বা বাংলাদেশ ভার্সন 2 যেটা, এটা আসলে কেমন হবে, এই সংক্রান্ত ক্রিয়েটিভ টপিকও কিন্তু চলে আসতে পারে। এটা কিন্তু দেখেন পূর্বে কখনো হয়তো ওভাবে প্রাসঙ্গিক ছিল না, তাহলে কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা কিন্তু আউটস্ট্যান্ডিং লেভেলে কিন্তু ইম্পর্টেন্ট একটা রাইট আপ হিসেবে আপকামিং যে কোনো পরীক্ষাতে আসতে পারে বাংলাদেশ 2.0, ঠিক আছে। এছাড়া আপনারা দেখবেন আমাদের নতুন যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে তারা যারা টেক ওভার করেছে, যারা দায়িত্ব নিয়েছে, তারা কিন্তু বলছেন বা যারা আসলে ক্রিটিক আছেন, যারা অ্যানালিস্ট আছেন, যারা স্পেশালিস্ট আছেন, প্রত্যেকেই বলছেন বাংলাদেশ কিন্তু এখন হচ্ছে রিফরমেশনের সময়, অর্থাৎ এখন রিফর্মের সময়। সকল খাতে আমাদের পুনর্গঠন দরকার, আমাদের আর্থিক খাতে পুনর্গঠন দরকার, হ্যাঁ, আমাদের পলিটিক্যাল রিফর্ম দরকার, আমাদের রাজনৈতিক পুনর্গঠন দরকার, রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আমাদের সোশ্যাল বা সামাজিক বিভিন্ন ব্যাপারে আমাদের পুনর্গঠন দরকার। সো আমরা এই যে রিফরমেশনগুলা, এই রিফর্মগুলা নিয়েও আমরা আজকে একটু পড়াশোনা করব। সো ওভারঅল আজকের সেশনটাতে আমরা এই তিনটা এক্সপেক্ট, একটা হচ্ছে আমাদের এনার্জি সেক্টর, এনার্জি সিকিউরিটি এবং এনার্জি ডাইভার্সিফিকেশন, এইটাকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ টপিক দেখব। কম্প্রিহেন্সিভ বলতেই সবটুকু আপনি মেমোরাইজ করবেন ব্যাপারটা এমন না, বাট আমরা এমন কিছু কন্টেন্ট এখানে শিখবো, ডেটাগুলাকে আমরা কি করতেছি একটু পাশে রাখছি, কেন রাখছি সেটার ব্যাখ্যা আমি গোয়িং ফরওয়ার্ড করতে যাচ্ছি, ঠিক আছে। মূলত এমন একটা রাইট আপ, এটা এনার্জি নিয়ে আপনাকে যখনই লিখতে বলুক আপনি তখনই লিখতে পারবেন। বাংলাদেশ 2.0 বা বাংলাদেশ ভার্সন 2 বা নিউ বাংলাদেশ, ফিউচার বাংলাদেশ, ঠিক আছে। এবং সেই ফিউচার বাংলাদেশ পুনর্গঠনে ইউথদের কন্ট্রিবিউশন কি থাকবে, জেনারেশন জি কি রোল প্লে করবে, এই ব্যাপারগুলোকে ইনকর্পোরেট করে আমরা তিনটা মোট কম্প্রিহেন্সিভ টপিক পড়বো। ফার্স্টে যদি একটু আপনাদের গো থ্রু করিয়ে নেই, আমরা প্রথম যে কম্প্রিহেন্সিভ টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে এনার্জি সিকিউরিটি আর নিড ফর এনার্জি ডাইভার্সিফিকেশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা এবং হচ্ছে জ্বালানি বহুমুখীকরণের প্রয়োজনীয়তা, এটা নিয়ে আমরা কম্প্রিহেন্সিভ পড়বো। কম্প্রিহেন্সিভ বলতে এটাকে A4 সাইজে দেখলে আপনারা মোটামুটি 3 পেজের একটা কন্টেন্ট হিসেবে আপনারা পাবেন। তো এখান থেকে কি প্রশ্ন করা হয়েছে তার উপর ভিত্তি করে আপনি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে হাইলাইট করবেন। আমরা সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে এখানে দিয়েছি, কেমন ইন্ট্রোডাকশন দিতে পারেন তার যেমন দেখেন একাধিক ডেমো দিয়েছি, ঠিক আছে। তাহলে নতুন বাংলাদেশের কি কি ইকোনমিক চ্যালেঞ্জ আছে এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা একটা ক্লাস নিয়েছি। যারা এই ক্লাসটা প্রথম দেখছেন তারা কিন্তু আমাদের গেম চেঞ্জারের ফেসবুক পেজ বা গেম চেঞ্জার ক্লাব আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে এইটার ভিতরে যদি আপনারা যান সেই ক্লাসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। সো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন। আগে আমরা একটু গো থ্রু করি। তো আমরা কি দেখবো, আমরা এনার্জি সিকিউরিটি এবং হচ্ছে এনার্জি ডাইভার্সিফিকেশনের যে নিড, এটা নিয়ে আমরা প্রথম কম্প্রিহেন্সিভ টপিক পড়বো, বিস্তারিত টপিক বলতে এইটার মধ্য থেকে কোনো একটা স্পেসিফিক সাইড নিয়ে আমাদের পরীক্ষার মধ্যে প্রশ্নটা করতে পারে। তো প্রথমে আমরা দেখতেছি কি দেখবো, এটা নিয়ে আমি আলোচনা করব। আমরা একটা ইন্ট্রো দেখবো, কিভাবে আমরা ইন্ট্রো একটা সাবজেক্ট লাইন ডেলিভারি করব এই টপিকে। এরপর বর্তমানে আমাদের এনার্জি ল্যান্ডস্কেপ বা আমাদের বর্তমানের জ্বালানি সংক্রান্ত পরিস্থিতিটা কেমন আছে, কি অবস্থায় আছে, জ্বালানি ক্ষেত্রের বর্তমান অবস্থাটা কি, সেটাকে আমরা একটু গুরুত্বপূর্ণ পয়েন্ট আউট করবো, মেইন জায়গাগুলা। এনার্জি সিকিউরিটির চ্যালেঞ্জ কি, অর্থাৎ আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের কি কি চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে চাচ্ছি, এইটা নিয়ে আমরা কয়েকটা খুব ক্রুশাল পয়েন্ট পড়বো। বাসায় হ্যান্ড নোট করলে যেমন বুলেট পয়েন্টিং করা হয় আমরা সেভাবে দেখব, কিন্তু এখানে আমরা যা শিখবো যেভাবে আমাদের লিখতে বলুক আমরা হোপফুলি জিনিসগুলা কি করতে পারবো,
আমরা ক্যাটার করতে পারবো। যে অনেকেই আসছেন শুধু পিডিএফ খোঁজার জন্য, পিডিএফ গুলা কই পাবো ভাই? শুধু পিডিএফ দেখলে রাস্তাঘাটে মানে কি বলবো, লাইব্রেরিতে অনেক বই আছে, সেই বইগুলো দেখে আপনারা বুঝে নেন। আমাদের ডেমো ক্লাসের লিঙ্কগুলো কমেন্ট বক্সে একটু দিয়ে দিও, ঠিক আছে, ওনারা যাতে দেখে নিতে পারেন। তারপর আমরা কি দেখবো, এনার্জি ডাইভার্সিফিকেশনের নিড কি, কিভাবে পিডিএফ পাবেন ক্লাসে থাকেন একটু পরে বলতেছি। এনার্জি ডাইভার্সিফিকেশনের প্রয়োজনীয়তাটা কি, কেন এটা দরকার, সেটার আমরা কিছু ক্রুশাল পয়েন্ট আউট করব। এরপর আমাদের রেকমেন্ডেশন গুলা কি, এই এনার্জি ডাইভার্সিফিকেশন বা এনার্জি সিকিউরিটিটা, জ্বালানি নিরাপত্তা বা জ্বালানি বহুমুখীকরণ নিশ্চিত করতে চাইলে কি কি ঘটনা আমাদের, কি কি কাজ আমাদের করতে হবে, সরকারকে করতে হবে, এই পয়েন্টগুলো আমরা পড়বো, একটা কনক্লুডিং রিমার্ক দেখব। আফটার দ্যাট আমরা যাব বাংলাদেশ 2.0 বা বাংলাদেশ ভার্সন 2 বা নিউ এরা অফ বাংলাদেশ। হ্যাঁ, দ্য নিউ বাংলাদেশ অফ কি, আপনার হচ্ছে দ্য বাংলাদেশ দ্যাট বিলংস টু দ্য ইউথ, ঠিক আছে, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন ভাবে আমাদের সামনে উপস্থাপিত হতে পারে, বাংলা ইংরেজি যে কোনো মোডেই। তাহলে আমরা কি বাংলাদেশের ভার্সন 2, এটার আমরা একটা খুব কংক্রিট একটা ইন্ট্রো। এখন ভাই মুনশিয়ানা না, এখানে যেভাবে রেডি করে প্রিপেয়ার করে কন্টেন্টগুলো দিচ্ছি, এভাবে মেমোরাইজ করবেন, মেমোরাইজ করে পরীক্ষার খাতে একটু উগড়ানোর চেষ্টা করবেন। কারণ যারা শুধুমাত্র এই লাইভটা দেখতেছেন, আপনি 2-3 দিন আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ক্রিয়েট হবে না, বাট কম্প্রিহেন্সিভলি জেনে যাবেন, পরীক্ষায় যে আঙ্গিকে প্রশ্ন করেছে সেই আঙ্গিকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। অ্যান্ড বাই দ্য ওয়ে, এখান থেকে কমন পড়বেই পড়বে, এই ধরনের কোনো কথা বলতেছি না। এই ক্লাস আপনার জীবনও পরিবর্তন করবে না, বাট আপকামিং যে কোনো একটা এক্সামের জন্য আপনি উপকৃত হবেন, এটুকু বলতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কি নতুন বাংলাদেশ, আমরা শুরু করব কি দিয়ে? আমাদের তো শুধু নতুন বাংলাদেশ না, বলতে পারে যে সর্বশেষ ছাত্র নেতৃত্বে যে গণমানুষের যে আন্দোলন হলো, যে গণ অভ্যুত্থান হলো, এটা কোন ব্যাপারগুলা কি ক্যাটালিস্টের ভূমিকা পালন করেছে, আমরা মানে এখানে কেন গণ আন্দোলনটা হলো, এরপর আমাদের আপকামিং নতুন বাংলাদেশ আমরা কি দেখতে চাই, আমরা রিইনস্টেটিং ডেমোক্রেসি, আমরা গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করতে চাই, আমরা গুড গভর্নেন্স অ্যান্ড ফিনান্সিয়াল ডিসিপ্লিন চাই, অর্থাৎ সুশাসন এবং আর্থিক খাতে শৃঙ্খলা আমরা ফেরত চাই, এজন্য কি করতে হবে ভেতরে আমরা লিখতেছি, এগুলো সব পড়াবো কিছুক্ষণ পরই। হার্নেসিং দ্য পাওয়ার অ্যান্ড ইনোভেশন অফ ইউথ অ্যান্ড জেন জি, অর্থাৎ আমাদের যে তারুণ্য আছে এবং জেনারেশন জি আছে, তাদের যে শক্তি, তাদের যে ইনোভেশন, তাদের যে উদ্ভাবনী ক্ষমতা, এটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, এটা নিয়ে একটা আইটেম আমরা রেডি করে রেখেছি, একটা পয়েন্ট। স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ আমরা দক্ষতা উন্নয়নের মাধ্যমে আমরা কিভাবে জনমিতিক লভ্যাংশ বা ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বেনিফিটটা নিব, সেইটাকে বর্তমান সময়ের প্রেক্ষিতে আমরা বর্ণনা করছি। ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট মানেই হচ্ছে এখন কি হইতে হবে, অন্তর্ভুক্তিমূলক হতে হবে বা ইনক্লুসিভ হতে হবে। তাহলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট নিশ্চিত কল্পে আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তারপর একটা কনক্লুডিং রিমার্কে যাব। আফটার দ্যাট আমি যেটা বলেছি, এইটা একটু ডিটেইল টপিকে, যে আমাদের ইকোনমিক, সোশ্যাল এবং পলিটিক্যাল রিফর্ম, রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক কোন কোন জায়গাতে আমাদের পুনর্গঠন দরকার, এবং সেই পুনর্গঠনগুলো করতে গেলে আমাদের কি কি চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জ ওভারকাম করার জন্য আমাদের রেকমেন্ডেশনগুলো কি, এইভাবে আমরা আউটলাইন করে করে আমাদের, এই দেখেন ফার্স্ট আমরা ইকোনমিক আর্থিক খাতে পুনর্গঠনগুলো আমরা কিভাবে করব বা কি কি প্রয়োজন আমাদের, এরপর আমাদের সোশ্যাল রিফর্মের জন্য কি কি প্রয়োজন, এরপর হচ্ছে আমাদের পলিটিক্যাল রিফর্মের জন্য কি কি প্রয়োজন, আর ওভারঅল চ্যালেঞ্জগুলো যদি আমরা ওভারকাম করতে চাই, সকল ধরনের চ্যালেঞ্জকে ওভারকাম করতে চাই, তাহলে কি করণীয়, এগুলোকে নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। তো এগুলা, এই ওভারঅল রাইটিং পিসটা যারা চান, ইউ ক্যান লিভ এ কমেন্ট, আপনাদেরকে আমরা আমাদের এক্সিকিউটিভ এটা পাঠিয়ে দিবে। আর যারা রেগুলার ব্যাচের স্টুডেন্ট আছেন, ইতোমধ্যে এগুলা এবং এর সাথে আরো কিছু ডিটেইল টপিক কিন্তু আপনাদের ওখানে আপলোড করা শুরু হয়ে গিয়েছে। এনিওয়েজ, আসেন তাহলে আমরা প্রথমে একটু ডিসকাস করি এনার্জি সিকিউরিটি এবং হচ্ছে কি এনার্জি ডাইভার্সিফিকেশন, এই ব্যাপারগুলো নিয়ে। আবার বলছি, এটা একটা কম্প্রিহেন্সিভ রাইট আপ, অর্থাৎ এখানে যতটুকু লেখা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছি একদম টু দি পয়েন্ট। এখানে আমি কোনো ডেটাকে অ্যাকোমোডেট করি নাই। কেন ডেটা অ্যাকোমোডেট করি নাই? কারণ রাইট এট দিস মোমেন্ট যে গভর্নমেন্ট আসলে বাংলাদেশটা রান করছে, তারা কিন্তু তাদের কর্তৃক কিন্তু প্রকাশিত বা তাদের দ্বারা পাবলিশ, তাদের দ্বারা এন্ডোর্সড কোনো এরকম ডেটা কিন্তু আমরা এখনো পাচ্ছি না, অ্যাভেলেবল পাচ্ছি না। পূর্ববর্তী সরকারের সময় যেমন আমরা অর্থনৈতিক সমীক্ষা বা ইকোনমিক রিভিউকে আমরা একটা কি করতে পারতাম, একটা ভ্যালিড সোর্স হিসেবে উপস্থাপন করতে পারতাম, সেখান থেকে কখনো কখনো প্রাসঙ্গিক ডেটা কিছু কোট করতে পারতাম। বাট এখন কিন্তু পত্রপত্রিকায় প্রকাশিত যদি কোনো ডেটা প্রাসঙ্গিক হয় তাহলে আমরা দিতে পারি, বাট শুধু ডেটা কিন্তু কোনোভাবে আমার লেখার মান বৃদ্ধি করবে না। তাহলে আমরা আজকে যেটা দেখবো হচ্ছে রাইট আপ, অর্থাৎ আমার ভাষাগত দক্ষতা, ইংরেজিতে লিখতে বললে আমাকে কোন বিষয়গুলো লিখতে হবে এবং সেগুলো শুরু কিভাবে করব, ইন্ট্রোডাক্টরি লাইন, কনক্লুডিং রিমার্ক, যেগুলো মূলত আমার নাম্বারগুলোকে নিশ্চিত করে দিবে, এবং কোন পয়েন্টগুলোকে উল্লেখ না করলেই না। হয়তো আমি আপনাকে এই পয়েন্টটা দিয়ে 2টা লাইন শেখাচ্ছি, আপনি আগে এই হেডলাইনগুলো পড়বেন, হ্যাঁ হেডলাইনগুলো পড়বেন, হেডলাইনগুলো আগে মনে রাখতে হবে, ভেতরের 2 লাইন আপনি পড়ার চেষ্টা করবেন, 1 লাইন মনে থাকবে, দ্যাটস এনাফ। হয়তো আপনার এই 4টা সাব টাইটেলের মধ্যে 3টা মনে আছে, এনাফ, সমস্যা নাই। এবং গোয়িং ফরওয়ার্ড এই সেক্টরগুলো রিলেটেড আমরা যা পড়ছি, এগুলোর সাথে প্রাসঙ্গিক কোনো ডেটা যখন গভর্নমেন্ট এন্ডোর্সড হয়ে কোথাও প্রকাশিত হবে, সেটাকে আপনি এখানে নোট আকারে
এটাকে আপনি তুলে ধরে রাখবেন, দ্যাটস ইট। এছাড়া আরো কিছু আইডিয়া পরবর্তীতে শেয়ার করছি। তো শুরু করি আমরা। দেখেন, যে কোনো রাইট আপের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, আমরা বলি দুটো জিনিসের উপর ভিত্তি করে পরীক্ষক কিন্তু আমাদের নাম্বার দিবেন। নাম্বার ওয়ান, এক হচ্ছে আমাদের বেসিক ল্যাঙ্গুয়েজ স্কিল, যে ভাষায় আমাদেরকে লিখতে বলা হয়েছে সেই ভাষার উপর আমাদের কতটুকু দক্ষতা আমাদের আছে। এন্ড নাম্বার টু হচ্ছে আমাদের কন্টেন্ট নলেজ বা বিষয়ভিত্তিক জ্ঞানটুকু কতটুকু কংক্রিট, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমাদের লিখতে বলা হয়েছে সেই বিষয়টার উপর আমাদের নলেজ কতটুকু। এই দুইটার সম্মিলন ঘটাতে হবে। ওয়াইল ডুইং সো, যে ব্যাপারটা আপনাদেরকে রেস থেকে শুরুতেই ছিটকে দিবে সেটা হচ্ছে আপনার বেসিক গ্রামারের মিস্টেক, অর্থাৎ আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল করেন, আপনার স্পেলিং মিস্টেক হয়, এই ধরনের ঘটনাগুলো আপনার লেখার মান কিন্তু কি করবে, কমিয়ে দিবে। সো এই জন্য কেয়ারফুল থাকতে হবে। বাংলাদেশের জন্য যে কোনো সময়ে জব এক্সামে গুরুত্বপূর্ণ টপিক যদি আমরা আউটলাইন করি, আপনি সব সময়ের জন্যই জানেন নারীর ক্ষমতায়ন আপকামিং যে কোনো পরীক্ষায় আসার জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, লিঙ্গ সমতা বা জেন্ডার ইকুইটি গুরুত্বপূর্ণ ব্যাপার, সামাজিক দারিদ্র বিমোচন বা পভার্টি এলিভিয়েশন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, ক্লাইমেট চেঞ্জের কারণে বাংলাদেশ কি পরিমাণ ভালনারেবিলিটি মানে বাংলাদেশ ফেস করছে বা বাংলাদেশ কতটুকু ভালনারেবল, ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইম্প্যাক্ট, এগুলো গুরুত্বপূর্ণ। তো আপনি জানেন কোন ব্যাপারগুলো থেকে প্রশ্ন আসতে পারে, এটা আপনি নিজে এক্সপেক্ট করেন। তাহলে এই বিষয়গুলো সংক্রান্ত কিছু ইন্ট্রোডাক্টরি লাইন, কিছু কনক্লুডিং রিমার্ক আপনাকে শুরু থেকে প্রিপেয়ার করে যেতে হবে। কারণ যখন আপনি একটা প্রফেশনাল সেন্টেন্স শুরু থেকে রেডি করে আপনি মূল পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তখন যে দেখবেন আপনি খুব ভালো পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, আজকে স্টাইল নিয়ে না, আজকে কন্টেন্ট নিয়ে সরা। তাহলে দেখেন, আমি দুই টাইপের ইন্ট্রো কিন্তু আপনাদের জন্য এখানে উপস্থাপন করেছি, অর দিয়েছি। আপনি যে কোনো টাইপের একটা ইন্ট্রো কিন্তু মেমোরাইজ করতে পারেন। হ্যাঁ, মেমোরাইজ, অনেকেই বলবেন ছি 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 ছি, এই স্যার এসে তো মেমোরাইজেশনের কথা বলতেছে। ভাই, আমি নিজে আইবিএতে পড়েছি, আমি নিজে বেশ কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে সিলেক্টেড হয়েছি, জব করেছি, বিসিএস ক্যাডার হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সবকিছু মিলে মিশিয়ে আমি তারপরও নিজেকে খুব মানে কি বলবো, হাই ক্যালিবারের স্টুডেন্ট মনে করি না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি দেখেছি পরীক্ষার হলের সময়ের প্রতিবন্ধকতার মধ্যে একটা গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে প্রফেশনাল লাইন লিখে দিয়ে আসা ইটস নট এ ম্যাটার অফ জোক। এই জন্য শুরু থেকে কিছু কন্টেন্ট যারা প্রিপেয়ার করে নিয়ে যাবেন তারা কিন্তু অনেক ভালো কিছু লিখতে পারবেন। লেখার স্টাইল নিয়েও বলবো। তাহলে দেখি আমরা ইন্ট্রোডাক্টরি লাইন হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি। কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, ইন্ট্রোডাক্টরি লাইন হিসেবে আমরা কেমন লাইন ব্যবহার করতে একটু দেখি আমরা। ফর বাংলাদেশ কেন দেখবো? কারণ আপনি যদি একবার এই ডিসকাশনটা শুনেন, আপনার বাংলাটার জন্য যদি বাংলায়ও কিছু লিখতে বলে সেটা আপনি লিখতে পারবেন। যার ইংরেজিতে দক্ষতা আছে সে বাংলায় কিন্তু অটোমেটিক্যালি ভালো করবেন, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নাই। হ্যাঁ, আচ্ছা আসেন তাহলে আমরা যেটা করছি এখানে কি আছে আমাদের, ফর বাংলাদেশ। এটা আমরা মেইন ক্লাসে কিন্তু শিখিয়েছি, খুব ক্লিশে ভাবে শিখিয়েছি, মনে আছে? বলেছিলাম আমরা একটা সেন্টেন্সের মধ্যে যখন কোনো ধরনের ভ্যারিয়েশন আনতে চাই, দুই কমার মাঝখানে সাধারণত যে জিনিসটুকু লিখি সেই জিনিসটুকু বাক্যের মূল অর্থটাকে কখনো পরিবর্তন করে না। কিন্তু আমরা যে একটু প্রফেশনাল লাইন লিখতে পারতেছি, এই ব্যাপারটাকে এনশিওর করানো যায়। এটাকে অনেকে মডিফিকেশন বলে, হ্যাঁ, অনেকে ভিন্ন ভিন্ন মানে আপনার হচ্ছে লিটারেরি টার্মস এগুলোকে ডাকা হয়। মূল কথা হচ্ছে দেখেন এভাবে বলা যায় কিনা। ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। A country that wants to rewrite its fortune by harnessing all the resources available. বাংলাদেশের জন্য যে দেশটা তার কাছে মানে কি, তার কাছে অ্যাভেলেবল সকল ধরনের রিসোর্সের ব্যবহার করে সে কি করতে চায়, সে কি করতে চাচ্ছে, এনার্জি সিকিউরিটি, অ্যাচিভিং এনার্জি সিকিউরিটি while ensuring environmental sustainability presents কি বলতেছি, both a significant challenge and an opportunity. দেখেন লাইনটা কিন্তু একটু ক্লামজি। এই টাইপের লাইনগুলো ওই যে বললাম, নো ম্যাটার হাউ স্মার্ট ইউ আর, হ্যাঁ 1%ও না, খুব অল্প সংখ্যক স্টুডেন্ট আছে যারা হয়তো পরীক্ষার হলে গিয়ে এই ধরনের ক্রিয়েটিভ লাইন ইনস্ট্যান্ট, হ্যাঁ খুব অল্প সময়ের মধ্যে। খুব ডার্ক লাগতেছে কেন? লাইটটা তো কমিয়ে দিলা, একটু লাইটটা ঠিক করো, ডার্ক করে ফেলছো কেন? খুবই ডার্ক হয়ে গেছে। আচ্ছা, তো যেটা বললাম, খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের লেখাগুলা কিন্তু লিখে ফেলতে পারেন। এই ধরনের স্টুডেন্টের সংখ্যা কম্পারেটিভলি কিন্তু অনেক কম। তো সেই জায়গা থেকে দেখেন আমরা কি লিখতেছি, ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য। এ কান্ট্রি দ্যাট ওয়ান্টস টু রিরাইট ইটস ফরচুন বাই হার্নেসিং অল দ্য রিসোর্সেস অ্যাভেলেবল। বাংলাদেশের জন্য যে দেশটি তার কাছে কি উপস্থিত সকল সম্পদের কি ব্যবহারের মাধ্যমে তার ভাগ্যটাকে কি করতে চায়, পরিবর্তন করতে চায়, সেই দেশের জন্য কি হয়েছে, অ্যাচিভিং এনার্জি সিকিউরিটি while ensuring environmental sustainability presents both a significant challenge and an opportunity. অর্থাৎ বাংলাদেশের জন্য এই মাঝেরটুকু হচ্ছে বাংলাদেশ সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দিয়েছি আমরা, যাতে আমাদের লাইনটাকে একটু প্রফেশনাল দেখায়, অন্য কিছুই না, যাতে আমাদের লাইনটাকে যেটা বললাম যে একটু প্রফেশনাল দেখায়। ঠিক আছে, তাহলে বাংলাদেশের জন্য, ফর বাংলাদেশ বলে এই দেখেন দুটা কমার মাঝখানে বাংলাদেশ নিয়ে আপনি একটু
বর্ণনা দিলেন যে বাংলাদেশ জিনিসটা কি, যে এই অবস্থাতে এখন কি বাংলাদেশ কি চাচ্ছে, তার সব পটেনশিয়ালকে সে কাজে লাগাতে চাচ্ছে, তাই না, তার সকল সম্পদের সার্থক ব্যবহারের মাধ্যমে, অপটিমাইজ ব্যবহারের মাধ্যমে। তাহলে বাংলাদেশের জন্য, ফর বাংলাদেশ, অ্যাচিভিং এনার্জি সিকিউরিটি অর্থাৎ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, while ensuring environmental sustainability অর্থাৎ পরিবেশের ভারসাম্য বা পরিবেশের ভারসাম্য রক্ষা করে, পরিবেশের ক্ষতি না করে কি করা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, কি করতেছে, প্রেজেন্টস বোথ এ সিগনিফিকেন্ট চ্যালেঞ্জ এন্ড অ্যান অপরচুনিটি অর্থাৎ এটা একই সাথে একটা চ্যালেঞ্জ আবার একই সাথে কি একটা অপরচুনিটি নিয়ে হাজির হয়েছে। দ্য কারেন্ট এনার্জি ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ বলতে বোঝাচ্ছি বর্তমান জ্বালানি পরিস্থিতি। তাহলে বাংলাদেশে বর্তমানে জ্বালানি পরিস্থিতি কি, ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অন লিমিটেড রেঞ্জ অফ সোর্সেস অর্থাৎ বর্তমানে বাংলাদেশের যে আমাদের যে জ্বালানি পরিস্থিতি, এটা আমরা খুব অল্প উৎসের উপর নির্ভর করতেছি, মেইনলি একটার উপরই আমরা মূলত ডিপেন্ড করতেছি, ন্যাচারাল গ্যাস। এছাড়া আমরা আরো কিছু মিক্সচার করতেছি, বাট আমাদের ওভার ডিপেন্ডেন্সি আছে টুয়ার্ডস এ পার্টিকুলার আইটেম। তো হুইচ আন্ডারস্কোরস দ্য আর্জেন্ট নিড ফর এনার্জি ডাইভার্সিফিকেশন। তাহলে এই যে আমরা যে হেভিলি ডিপেন্ডেন্ট, আমরা যে খুব সীমিত সংখ্যক কি উৎসের উপর, সীমিত সংখ্যক সম্পদের উপর যে আমরা হেভিলি ডিপেন্ডেন্ট, এটাই কি আমাদের সেই প্রয়োজনীয়তাটাকে দেখিয়ে দিচ্ছে কিসের, আমাদের এনার্জি ডাইভার্সিফিকেশনের। এটাকে আপনার একটু ক্লামজি মনে হতে পারে, ইউ শুড বি অলওয়েজ প্রিপেয়ার্ড ফর দিস টাইপ অফ লাইন্স অর প্যারাস। আপনি ভিন্ন কিছু বলেন, একই ধরনের মিনিং এক্সপ্রেস করে দেখেন বাংলাদেশ, তারপর দেখেন কমা দিয়েছি, এ নেশন স্ট্রাইভিং টু ট্রান্সফর্ম ইটস ফিউচার বাই ইউটিলাইজিং অল অ্যাভেলেবল রিসোর্সেস অর্থাৎ বাংলাদেশ একটি দেশ যেটি কিনা তার নিজের কি, তার কাছে উপস্থিত সকল সম্পদের কি ব্যবহার নিশ্চিত করে, সার্থক ব্যবহার নিশ্চিত করে কি করতে চায়, সে কি করতে যাচ্ছে, সে ট্রান্সফর্ম করতে যাচ্ছে। কোন জিনিসটা পরিবর্তন করতে যাচ্ছে, তার ফিউচারটাকে, অর্থাৎ সে তার ফিউচারকে পরিবর্তন করতে যাচ্ছে। তাহলে বাংলাদেশ, তাহলে এটুকু কি বলছি, দুই কমার মাঝখানে, এটা আমার ভার্বের উপর কিন্তু কোনো প্রভাব ফেলবে না। এই দেখেন ফেসেস, বাংলাদেশ ফেসেস বোথ এ মেজর চ্যালেঞ্জ অ্যান্ড অ্যান অপরচুনিটি ইন অ্যাচিভিং এনার্জি সিকিউরিটি অ্যালংসাইড এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম, যখনই আমরা জ্বালানি নিরাপত্তার কথা বলবো, জ্বালানি বহুমুখীকরণের কথা বলবো, এখানে অবশ্যই আমাদের এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টটাকে প্রায়োরিটাইজ করতে হবে, অর্থাৎ পরিবেশগত ব্যাপারটাকেও কিন্তু আমাদের কি করতে হবে, প্রায়োরিটাইজ করতে হবে। বিকজ আমরা জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল থেকে সরে আসতে চাচ্ছি কেন, কারণ মেইনলি কথা হচ্ছে ফসিল ফুয়েলের যে বার্নিংটা, এটা হচ্ছে আমাদের কি গ্রিন হাউস গ্যাস এমিশনের জন্য দায়ী। তো এটা কিন্তু দেখেন ওই ক্লাইমেট চেঞ্জের সাথেও কিন্তু তার বেশ একদম অটুট বন্ধন বা সম্পর্কটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখেন সেকেন্ড লাইনটা কি বলেছি, উইথ এ হেভি রিলায়েন্স অন এ ন্যারো স্পেকট্রাম অফ এনার্জি। এই দেখেন এই ভাষাগুলো কিন্তু খুব প্রফেশনাল লাইন্স, এগুলা সাধারণত খুব অল্প সংখ্যক ছাত্রছাত্রী আছে যারা নিজেরা শুরু থেকেই তৈরি করতে পারে। সো আপনি যদি স্মার্ট হন, আপনি কত ভালো ইংরেজি লিখেন, একজন পত্রিকার অথর বা একটা এডিটোরিয়াল লেখার যিনি একজন একটা এডিটোরিয়াল লিখেন, একটা রাইটিং পিস লিখেন, উনি কিন্তু সময়ের প্রতিবন্ধকতার মধ্যে সেই রাইটিং পিসটা ডেলিভার করেন না। তো পরীক্ষার হলে দেখা যাবে আপনি 15 মিনিট সময় পাচ্ছেন বা 12-14 মিনিট সময় পাচ্ছেন একটা রাইটিং পিস লেখার জন্য। তো সেই সময় আপনি কি লিখবেন সেই সংক্রান্ত কিছু লাইন কিন্তু অবশ্যই আপনাকে রেডি করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে কি, উইথ এ হেভি রিলায়েন্স, রিলায়েন্স মানে কি নির্ভরতা, with a heavy reliance on a narrow spectrum of energy sources, narrow spectrums, দেখছেন নতুন কথা বলা হচ্ছে, একটু নতুন ভাবে বলা হচ্ছে যে কি, আমরা কি খুব অল্প সংখ্যক বা সীমিত সংখ্যক জ্বালানি উৎসের উপর কি আমরা নির্ভরশীল হয়ে থাকাতে বা নির্ভরশীল হয়ে আছি। এজন্য কি হচ্ছে, দ্য কান্ট্রি আর্জেন্টলি নিডস টু ডাইভার্সিফাই ইটস এনার্জি মিক্স। তার মানে এই জন্য দেশটার কি এখন এই মুহূর্তে একদম কি, আমাদের এই মুহূর্তে সব থেকে বেশি প্রয়োজনটা কি, যে আমাদের জ্বালানিতে কি আনা, বৈচিত্র্য আনা। ওকে, এই টাইপের ইন্ট্রো কিন্তু আমরা শুরু করতে পারি। যারা অনেক স্মার্ট, আপনারা সাধারণত স্মার্ট ক্রাউডরা আমার অডিয়েন্স না, কারণ আমি নিজেকে খুব আল্ট্রা স্মার্ট ভাবি না, বাট আমি জানি যারা চাকরির পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করে অধিকাংশ ভাই বোনই যেটা দেখা যায় তাদের ক্যাপাসিটির সীমাবদ্ধতা আছে। সো জব পাওয়ার ক্ষেত্রে তারাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি কি, তারাই হচ্ছে আমার কনসার্নের, মানে তাদেরকে কনসার্নে নিয়ে আমি আসলে কন্টেন্টগুলোকে প্রিপেয়ার করার চেষ্টা করছি। তো এখন দেখেন এখানে এখন লাইন বাই লাইন পড়ান না, তাহলে আমরা কোন কোন বিষয়গুলোকে হাইলাইট করবো বা হাইলাইট করা আমাদের জন্য খুব জাস্টিফাইড। দেখেন কারেন্ট এনার্জি ল্যান্ডস্কেপ, আমরা জানি না, আবার বলছি এটা একটা কম্প্রিহেন্সিভ রাইট আপ। কম্প্রিহেন্সিভ মানে সামগ্রিক সবকিছুকে আমলে নিয়ে মোটামুটি এনার্জি রিলেটেড সবকিছুকে অন্তর্ভুক্ত করে ইনক্লুসিভ একটা রাইট আপ এটা। কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্নের ভাষা যেদিকে যাবে, আমাদের লেখার মধ্যে যাতে আমি এখান থেকে যাতে সেই বিষয়টা আপনি টান দিতে পারেন, এরকম সকল রিসোর্সই আমরা এখানে অ্যাভেলেবল রাখতেছি। তা আপনি যখন একজন স্মার্ট স্টুডেন্ট হিসেবে একটা রাইট আপ রেডি করবেন, নিজের ভাষায় নোট করবেন, তখন আপনার নোট করার স্টাইলটাও এরকম হওয়া উচিত। আচ্ছা, ডিপেন্ডেন্স অন ন্যাচারাল গ্যাস, তাহলে বাংলাদেশের বর্তমান এনার্জি ল্যান্ডস্কেপ মানে বর্তমানে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতিটা কি,
এটা আমরা লিখতেছি, ঠিক আছে। ডিপেন্ডেন্স অন ন্যাচারাল গ্যাস, তাহলে আমরা কি, আমরা অতিমাত্রায় কি প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করছি। এই জন্য রেলেভেন্ট তথ্য আছে, দেখেন বাংলাদেশের এনার্জি সেক্টর ইজ প্রিডমিনেন্টলি রিলায়েন্ট অন ন্যাচারাল গ্যাস। বাংলাদেশের কি বলতেছি আমরা, এনার্জি সেক্টর, বাংলাদেশের জ্বালানি খাত অধিকাংশ বেশি কিসের উপর নির্ভরশীল, ন্যাচারাল গ্যাসের উপর নির্ভরশীল। তাহলে আমরা ডিপেন্ডেন্স অফ ন্যাচারাল গ্যাস, এই পয়েন্টটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। তাহলে বর্তমানে বাংলাদেশের জ্বালানি খাতের অবস্থা কি, আমরা বলতে পারি আমরা একটা মনো এনার্জি বেসড কান্ট্রি, বা আমরা একটা এনার্জির উপর ওভার ডিপেন্ডেন্ট কান্ট্রি, সেটাই আমরা এখানে বলেছি। হুইচ অ্যাকাউন্টস ফর অ্যারাউন্ড 70% অফ দ্য কান্ট্রিজ টোটাল প্রাইমারি এনার্জি সাপ্লাই, অর্থাৎ দেশের প্রাইমারি এনার্জি সাপ্লাইয়ের অলমোস্ট 70% কিন্তু আমার কি কোথা থেকে আসে, ন্যাচারাল গ্যাস থেকে আসে। এখন আপনি ন্যাচারাল, এইটুকুই আপনি মনে রাখবেন লিখার সময়, আপনি সবার আগে পয়েন্ট মনে রাখবেন। কেন পয়েন্ট মনে রাখবেন? কারণ হচ্ছে কোর আইডিয়াটা আপনার ডেভেলপ হচ্ছে। আপনি এটুকু তো জানেন যে আমাদের প্রাকৃতিক গ্যাসের যে মজুদ, সেই মজুদটা ক্রমহ্রাসমান, সেটা ক্রমশ কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। সো অলরেডি, বা এটা তো ইভেনচুয়ালি অ্যাপারেন্টলি যে কোনো দৃষ্টিভঙ্গিতে আপনি দেখেন না কেন, এটা তো কি বলবো আসলে, ইট রিংস দ্য অ্যালার্ম বেল, তাই না? এটা তো এমনিতে আমাদের সতর্ক হতে বলতেছে। তারপর কি দেখি আমরা বর্তমানে কি কোল এবং অয়েলের কি অবস্থা, কয়লা বা তেল নিয়ে আমাদের বর্তমান অবস্থাটা কি। হ্যাঁ, কোল অ্যান্ড অয়েল কন্ট্রিবিউট এ স্মলার শেয়ার অফ দ্য এনার্জি মিক্স। তাহলে কয়লা এবং অয়েল থেকে কি আমাদের খুব অল্প পরিমাণে কি আছে, আমাদের জ্বালানির যে সম্পূর্ণ যে খাতটা, জ্বালানি খাতটা আমরা যদি বলি, সেখানে খুব অল্প পোর্শন আমরা কি কয়লা এবং কি তেল থেকে আমরা পাচ্ছি। কেন? হোয়াইল কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টস আর বিং ডেভেলপ টু অ্যাড্রেস এনার্জি ডিমান্ডস। এখন আবার কি বলছি, যদিও কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হচ্ছে যাতে করে আমরা কি করতে পারি, আমরা আমাদের জ্বালানির যত প্রয়োজনীয়তা সেটা আমরা মেটাতে পারি, এনভায়রনমেন্টাল কনসার্নস এন্ড লজিস্টিক্যাল চ্যালেঞ্জেস হ্যাভ স্লোড দেয়ার গ্রোথ। তাহলে পরিবেশগত যে আমাদের যে চিন্তা বা দুশ্চিন্তা, কারণ হচ্ছে কোল যখন আমরা বার্ন করি এটা পরিবেশের জন্য খুব সিরিয়াস লেভেলে এটা ক্ষতিকারক হয়। হ্যাঁ, সো এই ব্যাপারটা আমরা এখানে তুলে ধরলাম। বাকি কিছু জিনিস লিখেছি, এটা আছে কম্প্রিহেন্সিভ টপিক। কখনো যদি আমাদের বর্তমান বাংলাদেশের এনার্জি ল্যান্ডস্কেপ নিয়ে লিখতে বলা হয়, তখন আমরা এইগুলাকে আরো ভেঙে ভেঙে লিখবো, যে বাংলাদেশে ওইরকম আমাদের প্রুভেন কি অয়েল রিসোর্স আর নেই, একটা ছিল হরিপুরে ছিল, তখন প্রয়োজন আমরা ওগুলো ইনকর্পোরেট করবো। বাট যখন আমরা কম্প্রিহেন্সিভ বলছি, দ্য পয়েন্ট ইজ এনাফ। এখানে একটা প্রশ্ন অনেকে বলছেন খাতায় লেখার স্টাইল। সাধারণত আইবিএ যখন পরীক্ষা নেয় এবং তারা যখন স্পেস রেখে দেয়, তখন খুব বেশি স্টাইলিং এর কিছু নাই। যদি আপনাকে শুধু কখনো বলে একটা প্যারাগ্রাফ লিখেন, সেই ক্ষেত্রে আপনাকে একটা প্যারার মধ্যে পুরো লেখা শেষ করতে হবে, এমনটা সাধারণত বলে না। এটা আইবি এর এমবি এর অ্যাডমিশন টেস্টের সময় কখনো কখনো বলা হয়েছে, কিন্তু এছাড়া নর্মালি জব এক্সামের ভাবে তারা বলে নাই। যদি বলে ফেলে, ইনস্ট্রাকশন খুব কেয়ারফুলি পড়বেন, আইবি এর প্রশ্ন ইনস্ট্রাকশন খুব কেয়ারফুলি পড়বেন, ঠিক আছে? দেখবেন। আর এখানে একটা কথা বলে রাখি, যারা পেট্রো বাংলায় পরীক্ষা দিবেন, খুব বড় সড়ো সম্ভাবনা আছে। আপনারা তো প্রায় 74,000 মানে অ্যাপ্লিকেন্ট, হয়তো মূল পরীক্ষায় বসবে ধরেন 60,000 বা 65,000, বেশ কিছু সংখ্যক প্রার্থী অ্যাবসেন্ট থাকেন স্বাভাবিকভাবেই। তো এর মধ্যে পদ সম্ভবত কতগুলা পদ কেউ কি জানেন? একটু আমাকে একটু বলবেন কতগুলা পদ আছে? 100 কতগুলা, 14টা না 18টা, কতগুলা পদের পরীক্ষা দিচ্ছেন আপনারা? 14টা বা 18টা। তো আপনাদের দুইটা পার্ট, একটা হচ্ছে প্রিলিমিনারি, একটা হচ্ছে রিটেন। আমি পেট্রো বাংলা পরীক্ষাটার কথা বলছি। তো সেই ক্ষেত্রে প্রিলিমিনারিতে একটা কাট অফ মার্ক তারা নিজেরা ডিসাইড করবে। এটা হওয়ার সম্ভাবনা আছে, আমি বলছি না এটা হবেই, সাধারণত এরকম হয়ে থাকে বলে আমরা শুনেছি বিভিন্ন মাধ্যম থেকে। 118 জন, সেটা হচ্ছে ধরেন প্রিলি যদি এমসিকিউ কোয়েশ্চেন যদি থাকে, ধরেন আপনার 60টা থাকতে পারে বা 80টা থাকতে পারে, আই ডোন্ট নো কয়টা থাকবে, কারণ তারা 100 নাম্বারের প্রশ্নকে নাকি 75-এ কনভার্ট করবে। 60টা 70টা বা 80টা এরকম হয়তো থাকবে। আপনাকে প্রশ্ন দেওয়া হবে, প্রশ্নের মধ্যে আগে প্রিলির প্রশ্নগুলো থাকবে, তারপরেই সাধারণত আইবিএ যখন পরীক্ষাগুলো নেয়, মানে মিক্সড পরীক্ষা প্রিলি রিটেন, তো প্রশ্নের মধ্যে শেষাংশে ওই ম্যাথ যদি দেয়, রিটেন ম্যাথ করার জায়গা অ্যালোকেট করে দেওয়া থাকবে। রাইটিং এর কোনো টপিক থাকলে সেটা লেখার জায়গা অ্যালোকেট করে দেওয়া থাকবে। তো প্যারাগ্রাফ যদি লিখতে না বলে, তাহলে আপনি যে কোনো ধরনের ইনোভেশন আনতে পারেন। ইনোভেশন দ্বারা বুঝাচ্ছি, আপনার যদি মনে হয় আপনি পয়েন্ট আকারে লিখবেন, আপনি পয়েন্ট দিতে পারেন, এইটা কোনোভাবে আপনার লেখার মানকে কমিয়ে দিবে না। আবার একই সাথে এইটাও ভাবার কারণ নাই যে আমি পয়েন্ট আকারে যদি না দেই তাহলে আমার লেখার মান কমে যাবে, এবং পয়েন্ট আকারে দিলে আমি নাম্বার বেশি পাবো, ব্যাপারটা এরকম না। তবে একটা কনসিস্টেন্সি ফলো করা দরকার, ঠিক আছে? প্যারাগ্রাফ যদি না বলে, আপনি প্যারা করে স্টাইল করে যে পয়েন্টটাকে আপনি হাইলাইট, মানে পয়েন্টটাকে উল্লেখ করতে চান, করতে পারবেন। অনেকে ভাবেন যে ওখানে থেকে হাইলাইট করতে পারবো, এখানে একটু র বলি। হ্যাঁ, এত ঢং করার সময় অ্যাকচুয়ালি রিয়েল এক্সামে কখনো পাওয়া যায় না। সো আপনি যদি পয়েন্ট আকারে লেখেন, ইট উইল ডু নো হার্ম, এটা কোনো ক্ষতি আপনার জন্য করবে না, এটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। যদি আপনাকে ইন জেনারেল লিখতে বলে, কিন্তু যদি প্যারাগ্রাফ লিখতে বলে, তখনই শুধুমাত্র আপনি কি করবেন, কমপ্লিটলি একটা রাইট আপ শেষ করবেন। সো যেটা বলছি,
প্রিলিমিনারিতে তারা আগেই ডিসাইড করে রাখবে যে মোটামুটি এটা হওয়ার সম্ভাবনা বেশি। আমি আবার বলছি, ডিসক্লেমার দিচ্ছি, আমাকে কোট করার কিছু না, আমি কোনো রিলায়েবল সোর্স না। এমন হতে পারে যে তারা হয়তো আগে ডিসাইড করবে যে 118টা পোস্ট আমরা ভাই ডাকবো 6 গুণ বা 7 গুণ, 700 সামথিং আমরা ডাকবো, তাহলে আমরা খাতা দেখবো সর্বোচ্চ 5 গুণ। এমন হতে পারে যে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 3500 জনেরই লিখিত খাতাটা মূল্যায়ন করা হতে পারে। ঠিক আছে, আইবিও যখন পরীক্ষা নেয় তখন এরকম ঘটনা ঘটে। অর্থাৎ প্রিলিতে যদি আপনি একটা নির্দিষ্ট ওই টপ 3500 মানে টপ 3500 বা টপ 4000 বা টপ 5000 তারা যেটা ডিসাইড করবে যে আমরা এত জনের রিটেন খাতাটাকে ইভ্যালুয়েট করব, তো তাদের কিন্তু তখন কিন্তু আপনার কিন্তু রিটেন খাতার মূল্যায়িতই হবে না, আপনি যদি ওই টায়ার তাদের নির্ধারিত যে সংখ্যাটা তার মধ্যে না থাকেন, এরকম একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, প্রিলি রিটেন যখন কম্বাইন্ড হয় তখন এই ঘটনাটা ঘটানো হয়, প্রিলির একটা মিনিমাম কাট অফ মার্কস নিয়ে দেন তাদের রিটেন খাতা দেখা হয়। তো এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, তো প্রিলি 50 আমাকে যাতে পানা কাটে। হ্যাঁ, আচ্ছা, এনিওয়েজ, সো আইবি এর ম্যাথের ক্ষেত্রে কি কি স্ট্র্যাটেজি আপনি অ্যাডাপ্ট করতে পারেন, কোন কোন চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, এই রিলেটেড ক্লাস কিন্তু কালকে কিন্তু আপনাদের জন্য ক্লাস আছে। কালকে আমরা ম্যাথ নিয়ে কথা বলবো এবং পরশুদিন আইবি এর ইংলিশ পার্ট যেটা, সেই ইংলিশ পার্টটা গতানুগতিক খুব বেশি লুতুপুতু টাইপের হয় না, এখানে কিছু আলাদা মানে ডিফারেন্ট কি বলবো টাইপস অফ আসলে অ্যাপ্রোচ আপনার প্রয়োজন। কোন কোন কন্টেন্টগুলো থেকে তারা প্রশ্ন করে, গ্রামাটিক্যাল আইটেমের পাশাপাশি কমিউনিকেটিভ কনটেক্সটে ভাষাগত শুদ্ধতার উপর ভিত্তি করেও কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন হয়। সো এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। ঠিক আছে, আইবি এর এমবি, আইবি এর বিবি এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আইবি এর সাধারণত যখন খুব ট্রিকি বা তার বেঞ্চমার্ক তার মানদণ্ড অনুযায়ী যখন প্রশ্ন করে তারা আসলে কি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করে সেটার আইডিয়া আমরা কালকে এবং পরশুদিন দেওয়ার চেষ্টা করব। তো যারা সেই ক্লাসগুলো করবেন আপনারা আমাদের গেম চেঞ্জারের পেজটা ফলো করে রাখতে পারেন এবং আমাদের গেম চেঞ্জার ক্লাব আর একটা পাবলিক গ্রুপ আছে, এই গ্রুপটাতে অ্যাড হয়ে যেতে পারেন। সো যেটা বলছিলাম, তাহলে কারেন্ট এনার্জি ল্যান্ডস্কেপে বর্তমান এনার্জি পরিস্থিতি কি, প্রথমে আমরা ন্যাচারাল গ্যাসের কথা বললাম এবং আমরা ন্যাচারাল গ্যাসের উপর খুব ডিপেন্ডেন্ট এটা বললাম। কয়লা এবং কি তেল যেটা, এটার উপর আমাদের ডিপেন্ডেন্সি খুব কম, আবার কয়লা ভিত্তিক আমরা পাওয়ার প্ল্যান্টও করতেছি কিন্তু এটার এনভায়রনমেন্টাল কনসার্ন আছে, ভালো কথা। এরপর কি রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জির অবস্থা কি, কারণ এনার্জি সোর্স বলতে তো আমরা এই সোর্সগুলো বুঝি, তাহলে প্রত্যেকটা সোর্স আমাদের অবস্থানটা কোথায় এটা আমরা ব্যাখ্যা করতেছি। ন্যাচারাল গ্যাস আমরা ওভারলি মানে কি একদম হাইলি ডিপেন্ডেন্ট, কোল অ্যান্ড অয়েল পড়লাম। রিনিউয়েবল এনার্জি পুরো গ্লোবাল অ্যাসপেক্টে যদি আমরা চিন্তা করি, এখন রিনিউয়েবল এনার্জি হচ্ছে ইজ দ্য ওয়ে টু গো, তাহলে রিনিউয়েবল এনার্জির আমাদের অবস্থা কি আগে ব্যাখ্যা করতেছি। তাহলে প্রথম পয়েন্টটা কি, প্রথম পয়েন্ট আমরা দেখতেছি বর্তমান বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি, যে বাংলায় লিখতাম রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য কি শক্তি বা নবায়নযোগ্য জ্বালানি। Renewable energy sources such as solar and wind power have seen growth. আমরা কি দেখতেছি, বাংলাদেশের প্রেক্ষিতে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে আমরা প্রবৃদ্ধি দেখতেছি বা এটা সম্প্রসারিত হইতে দেখতেছি, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধি পেতে দেখতেছি। বাট কিন্তু এখানে একটা বাট আছে, ঠিক আছে, একটা কিন্তু আছে, কিন্তু কি স্টিল constitute a small fraction of the overall energy mix. তো আমাদের ওভারঅল আমাদের দেশের এনার্জি যে সিনারিও তার খুব নগণ্য একটা অংশ হচ্ছে রিনিউয়েবল এনার্জি বা রিনিউয়েবল যে সোর্সগুলো আছে তাদের দখলে। এটা গেল। আছে পরবর্তী কাজ কি করতে হবে এটা আগে ব্যাখ্যা করেছি, কম্প্রিহেনসিভ আইটেম। এরপর আছে কি পুরো পৃথিবীব্যাপী আরো কিছু এনার্জি আপনার কি ফর্মগুলোকে এক্সট্রাক্ট করা হচ্ছে, এক হচ্ছে হাইড্রো পাওয়ার, হ্যাঁ জলবিদ্যুৎ বা আপনার হচ্ছে কি জল থেকে যে শক্তিটা নেওয়া হয় এবং আদার সোর্সেস, তাহলে জলবিদ্যুৎ এবং কি আর অন্যান্য উৎস নিয়ে বলতেছি। তাহলে হাইড্রো পাওয়ার পটেনশিয়াল ইজ লিমিটেড, বাংলাদেশে হাইড্রো পাওয়ার পটেনশিয়াল খুবই লিমিটেড। কারণ কি, ডিউ টু দ্য কান্ট্রিজ জিওগ্রাফিক্যাল কনস্ট্রেন্টস, আমাদের যে ভৌগোলিক যে প্রতিবন্ধকতা আছে তার উপর ভিত্তি করে মানে জল থেকে হচ্ছে আপনার হাইড্রো রিলেটেড এনার্জি সোর্স এক্সপ্লয়েট করে আমাদের আসলে এরকম কোনো প্রসপেক্ট নাই বললেই চলে। তাহলে ওভারঅল আমাদের একটা সিনারিও জানতে পারলাম, এক আমরা ন্যাচারাল গ্যাস ডিপেন্ডেন্ট, দুই কোল এবং অয়েল, কিছু কোলের ব্যবহার হচ্ছে বাট এটা এনভায়রনমেন্টালের জন্য খুব ডিগ্রেডিং এবং এটা আমাদের জন্য একটা এরিয়া অফ কনসার্ন। রিনিউয়েবল আমরা গ্রোথ দেখতেছি বাট স্টিল ইটস নট আপ টু দ্য মার্ক। এবং যদি তারপর বলি আমরা হাইড্রো পাওয়ারের আসলে আমাদের এরকম কোনো ফিজিবিলিটি জায়গাটা খুবই কম। যারা পরে জয়েন করেছেন, যারা এই ক্লাসটার মানে একদম ওয়েল ডিজাইন পিডিএফটা আপনারা চান, তারা আমাদের এই লাইভটাতে কমেন্ট করেন। কমেন্ট করলে আমাদের টিম থেকে আপনাদেরকে পিডিএফটা মানে এটার যে একদম গোছানো পিডিএফটা আছে সেই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে গেম চেঞ্জারের পক্ষ থেকে আপনাদের কি এটা আপনাদের থ্রুতে কি আপনার জন্য একটা গিফট। যারা ক্লাসটা রেকর্ড দেখছেন বা লাইভের পরে দেখছেন আপনারাও কমেন্ট করে রাখেন এবং একটা ফর্ম দেওয়া হয়েছে, এই ফর্মটা আপনাকে ফিল আপ করে রাখেন। আচ্ছা, তাহলে দেখি আমরা জ্বালানি নিরাপত্তার চ্যালেঞ্জ কি, মূল পয়েন্টগুলোকে হাইলাইট করবো, বাকি তো আপনারাই পড়বেন, আপনারা অনেক স্মার্ট লোকজন, ঠিক আছে, আপনারা আমার থেকে অনেক স্মার্ট আপনারা অনেক ভালো করবেন। হ্যাঁ দেখেন,
তো চ্যালেঞ্জেস টু এনার্জি সিকিউরিটি, তাহলে জ্বালানি নিরাপত্তা। নিরাপত্তা মানে কি, একটা দেশ তো কি তার তো অবশ্যই জ্বালানি উৎস তার কি অ্যাক্সেস থাকতে হবে, কারণ জ্বালানি ব্যতীত তো কোনো একটা কান্ট্রি কি করতে পারবে না, রান করতে পারবে না। তাহলে জ্বালানি নিরাপত্তা অর্থাৎ আমাদের যে যতটুকু জ্বালানির চাহিদা আছে সেই চাহিদাটুকু আমরা মেটাতে পারবো কিনা, আমাদের অভ্যন্তরীণ উৎসের কি অবস্থা, আমরা যদি অভ্যন্তরীণ উৎস যদি আমাদের সম্পদের সীমিত মানে কি পরিস্থিতি বিদ্যমান থাকে সেই ক্ষেত্রে আমরা বাইরে থেকে কিভাবে আনবো। তাহলে আমাদের চ্যালেঞ্জেস গুলা কি, নাম্বার 1 দেখেন প্রথম চ্যালেঞ্জই বলছি কি সাপ্লাই ডিসরাপশন, অর্থাৎ সরবরাহের মধ্যে কি করে, সরবরাহের সমস্যা আছে, আমাদের সরবরাহ শৃঙ্খল ঝামেলা আছে। কি আছে, ওভার রিলায়েন্স অন ন্যাচারাল গ্যাস এক্সপোজেস বাংলাদেশ টু সাপ্লাই ডিসরাপশন। ঠিক আছে, আমরা যে ওই যে একটা এনার্জি সোর্সের উপর ওভার ডিপেন্ডেন্ট, এটাই কি আমাদের সাপ্লাই ডিসরাপশনের মধ্যে বা সরবরাহ জনিত সমস্যার মধ্যে আমাদের ফেলে দিচ্ছে, এটা মুখে ফেলে দিচ্ছে। কারণ কি, কারণ ইস্যুস সাচ অ্যাজ ডিক্লাইনিং গ্যাস রিজার্ভস, এই যে আমাদের কি আমাদের প্রাকৃতিক গ্যাসের মজুদ কি হচ্ছে ক্রমহ্রাসমান, এটা একটা ইস্যু, এটা একটা সমস্যা। জিওপলিটিক্যাল টেনশন, ভূ রাজনৈতিক যে কি অস্থিরতা, বুঝে নেন সবকিছু ডিরেক্টলি বলার দরকার নাই, বুঝে নেন আমাদের বিভিন্ন প্রত্যেক রাষ্ট্রের জন্য কি জিওপলিটিক্যাল টেনশন আছে। এনার্জি তো এমন একটা আইটেম, এটা নিয়ে কি হয়ে যাচ্ছে, যুদ্ধ লেগে যাচ্ছে, বুঝতেই পারতেছেন। হ্যাঁ, তাহলে জিওপলিটিক্যাল টেনশন এন্ড ইনফ্রাস্ট্রাকচারাল কনস্ট্রেন্টস, এবং অবকাঠামোগত প্রতিবন্ধকতা আমাদের আছে। আমাদের অধিকাংশ দেখা যাচ্ছে যে বিদ্যুৎ ক্ষেত্রে, এই যে আমরা রিসেন্ট টাইম আমরা লোডশেডিং ফেস করতেছি, কেন, কারণ আমাদের বিদ্যুৎ উৎপাদন, আমাদের চুলা আছে, বা চুলা জ্বালানোর জন্য যে আমাদের যে কি ম্যাচের কাঠি দরকার, সেই ম্যাচ কেনার মানে মনে হচ্ছে, এরকম মনে হচ্ছে যে আমাদের ওইটার কি আমরা সংকট দেখতেছি। আমরা কুইক রেন্টাল সার্ভিস নিয়েছি, বিভিন্ন ধরনের ইস্যুস, ইউ গাইস নো দ্য প্রবলেম, রাইট? সো এইটাকে যতটা সম্ভব সফিস্টিকেটেড বা মার্জিত ওয়েতে আপনাকে জিনিসটাকে উপস্থাপন করতে হবে। এইখানে হার্ড লাইন না, আপনি কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে কোনো একটা টেলিভিশন টক শোতে বক্তব্য দানকারী কোনো ব্যক্তি আপনি না। সো আপনাকে সোবার টোনেই ব্যাপারগুলোকে উপস্থাপন করতে হবে, টাচ করতে হবে, এবং ইফ পসিবল কি করতে হবে, আপনাকে রেকমেন্ডেশনও দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের ইকোনমি, বাংলাদেশের ওভারঅল ইকোনমিক চ্যালেঞ্জগুলো কি, এটা নিয়ে আমরা ফোকাসের এখানে একটা ক্লাস নিয়েছি, সেটাও কিন্তু আমাদের এই গ্রুপে আছে, সেটা আপনারা একটু দেখে নিতে পারেন। ওকে, নাও সি প্রাইস ভোলাটিলিটি। প্রাইস ভোলাটিলিটি মানে বোঝাচ্ছে আমরা যে কি দামের ক্ষেত্রে কি যে মূল্য, জ্বালানির যে মূল্য, এটার অস্থিতিশীলতা, এটাও কিন্তু আমাদের এনার্জি সিকিউরিটি নিশ্চিত করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ। কেন এটা আমাদের জন্য চ্যালেঞ্জ? প্রাইস ভোলাটিলিটি, ভোলাটাইলের কি বলি আমরা, আক্ষরিক অনুবাদ হচ্ছে কি উদ্দায়ী, কিন্তু সবসময় কিন্তু আক্ষরিক অনুবাদে কাজ হয় না। ইনফ্যাক্ট অধিকাংশ সময় আক্ষরিক অনুবাদ করা যাবে না। উদ্দায়ী বলতে বোঝানো হচ্ছে এখানে প্রাইসটা কি ফ্লাকচুয়েট করে, প্রাইস স্টেবল না। ঠিক আছে, আচ্ছা, গ্লোবাল ফ্লাকচুয়েশনস ইন অয়েল অ্যান্ড গ্যাস প্রাইসেস ক্যান হ্যাভ সিগনিফিক্যান্ট রিপারকাশনস ফর বাংলাদেশ ইকোনমি। বাংলাদেশের অর্থনীতিতে বেশ বাজে প্রভাব ফেলতে পারে কি, বিশ্ববাজারে তেল এবং গ্যাসের দামের যে ফ্লাকচুয়েশন, যে হ্রাস বৃদ্ধিটা। অর্থাৎ আমরা গ্লোবাল প্রাইসও কিন্তু এখানে একটা নিয়ামক হিসেবে বড় ভূমিকা পালন করে। অ্যাজ এ নেট ইম্পোর্টার অফ অয়েল অ্যান্ড গ্যাস, আমরা যেহেতু অয়েল এবং গ্যাস ইম্পোর্টও করতে হচ্ছে, কারণ আমাদের সকল চাহিদা কিন্তু আমরা নিজেরা কি মেটাতে পারছি না, স্বয়ংসম্পূর্ণ আমরা না এনার্জিতে। দ্য কান্ট্রি ইজ ভালনারেবল টু এক্সটার্নাল প্রাইস শকস দ্যাট ক্যান লিড টু ইনফ্লেশন অ্যান্ড ইকোনমিক ইনস্টেবিলিটি। এক্সটার্নাল প্রাইস শক অর্থাৎ বহিস্থ বলতে আন্তর্জাতিক, এটা বোঝানো হচ্ছে যে বহিস্থ কোনো কারণে, আমাদের অভ্যন্তরীণ কোনো কারণে না। বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে, বাংলাদেশ যেখান থেকে তেল আনে, যেখান থেকে জ্বালানি বাংলাদেশ আমদানি করে, সেখানে টেনশন চলতেছে, বা সেই দেশের সাথে বাংলাদেশের আমরা কি বলবো পলিটিক্যাল রিলেশনশিপের মধ্যে আপস এন্ড ডাউনস হচ্ছে। তো এই ব্যাপারগুলোর জন্য কি প্রাইসটা খুব ভোলাটাইল। সো এইটা আমাদের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অন্তরায়। ওকে, এরপর হচ্ছে এনভায়রনমেন্টাল কনসার্ন, পরিবেশগত আমাদের চিন্তা করতে হবে, কারণ ক্লাইমেট চেঞ্জের ইফ নট দ্য ওয়ার্স্ট অ্যাটলিস্ট উই আর ওয়ান অফ দ্য ওয়ার্স্ট সাফারার্স, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এনভায়রনমেন্টাল কনসার্নটাকে অবশ্যই আমাদের কি দেমাগে রাখতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে কি কন্টিনিউড ডিপেন্ডেন্স অন ফসিল ফুয়েলস রেইজেস এনভায়রনমেন্টাল কনসার্নস, অর্থাৎ জীবাশ্ম জ্বালানির এই ক্রমবর্ধমান ব্যবহার বা কি প্রতিনিয়ত যে ব্যবহারটা, এটা কি করতেছে, এটা কিন্তু অনেক শঙ্কার কারণ। এখানে আপনি চাইলে বিভিন্ন জিনিস ইনকর্পোরেট করতে পারেন। আপনি সর্বশেষ যে কপটা হয়েছে, সেই কপটার কথা আপনি বলতে পারেন, যে কনফারেন্স অফ পার্টিস বা COP 27, COP 28, COP 30, হোয়াট এভার দ্য লাস্ট ওয়ান ইজ, যেটার মধ্যে কি হয়েছে, গ্লোবাল লিডাররা দে অ্যাকচুয়ালি অ্যাগ্রিড, বা অ্যাটলিস্ট কি তারা নিজেরা বা দে আর ট্রাইং টু অ্যাগ্রি অন টার্মস, কিসে অ্যাগ্রি করতে চাচ্ছে, যে দে উইল কাট ডাউন দ্য ইউজ অফ ফসিল ফুয়েলস, তাই না? তারা কি জীবাশ্ম জ্বালানির ব্যবহারটাকে তারা কি করবে, কমিয়ে নিয়ে আসবে। এই ধরনের ব্যাপারগুলোকে ইনকর্পোরেট করতে পারি কখন, এইটাকে বিস্তারিত লিখবো যখন এনার্জি সিকিউরিটিকে আমাকে বিস্তারিত লিখতে বলবে। তো এই অ্যাসপেক্টটা বুঝতে হবে আমাকে, কোন জায়গা থেকে আমাকে প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে, ইনক্লুডিং এয়ার পলিউশন অ্যান্ড গ্রিন হাউস গ্যাস এমিশন, এই যে আমাদের এয়ার পলিউশন, বায়ু দূষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাইটিং টপিক। ঠিক আছে, যে কোনো পরীক্ষা আসার জন্য।
হোয়াটএভার। তাহলে এই যে আমরা বললাম, তাহলে এনভায়রনমেন্টাল কনসার্ন রয়ে গেছে। চ্যালেঞ্জের মধ্যে কি পড়লাম? এক পড়লাম সাপ্লাই ডিসরাপশন, পড়িয়ে দিচ্ছি সাপ্লাই ডিসরাপশন। দুয়ে পড়েছি প্রাইস ভোলাটিলিটি, বা দামের ক্ষেত্রে কি অস্থিতিশীলতা বা দামের ক্ষেত্রে অস্থিরতা। হ্যাঁ, আচ্ছা, কি বা আরেকটা কি আছে আমাদের? পরিবেশগত যে চিন্তা, পরিবেশগত শঙ্কা, তাই না? তিনটা জিনিস গেল। আরেকটা কি? ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রেন্টস। এইটা অনেকটা ওই যে দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস এর মতো। এইটা হচ্ছে ওই রকম একটা আইটেম, যে কোনো সমস্যা নিয়ে যদি বলতে চান, সমস্যার ক্ষেত্রে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রেন্ট, এটা অনেকটা কমন একটা মানে ডায়লগের মতো হয়ে যায় আর কি। অবকাঠামোগত প্রতিবন্ধকতা আমাদের আছে, ঠিক আছে। দ্য এক্সিস্টিং এনার্জি ইনফ্রাস্ট্রাকচার, কারণ আমাদের অনেক এনার্জি ইনফ্রাস্ট্রাকচার কিন্তু গভর্নমেন্ট ওন না, আমরা রেন্টালে চালাচ্ছি। তো এছাড়া আমাদের বিভিন্ন কি দেখেন, এই ইনক্লুডিং পাইপলাইন। তাহলে এনার্জি ইনফ্রাস্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? পাইপলাইন, পাওয়ার প্ল্যান্ট, পাওয়ার গ্রিড। হ্যাঁ, এগুলার কি আছে? এগুলার ক্যাপাসিটি কনস্ট্রেন্ট আছে এবং ইনএফিসিয়েন্সি আছে, ঠিক আছে। সবগুলা কিন্তু এফিসিয়েন্ট না। আমরা যে মার্জিনে বা যে এক্সটেন্টে আমরা প্রোডাকশন করতে চাচ্ছি, সবসময় যে সেভাবে আমরা পারছি, ইটস নট লাইক দ্যাট। সো এইটা কিন্তু আমাদের আরেকটা কনসার্ন। তাহলে এনার্জি সিকিউরিটির আমরা চারটা কিন্তু চ্যালেঞ্জ পাইলাম। নাম্বার 1 যেটা আমরা পড়েছি সেটা হচ্ছে আমাদের সাপ্লাই ডিসরাপশন, নাম্বার 2 হচ্ছে প্রাইস ভোলাটিলিটি, নাম্বার 3 হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল কনসার্ন, আর নাম্বার 4 হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রেন্ট। তাহলে এই চারটা জিনিস হচ্ছে আমাদের বড় অন্তরায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে। এখন আসেন, কেন আমাদের এনার্জি ডাইভার্সিফিকেশন প্রয়োজন বা জ্বালানির বহুমুখিতা প্রয়োজন? আমরা একটা প্রশ্ন করে করে প্রশ্নের উত্তর খুঁজতেছি, যাতে আমাদের কাছে স্পেসিফিক ভাবে যে প্রশ্ন করা হবে সেই প্রশ্নের উত্তরটা আমরা সব থেকে প্রাসঙ্গিক ভাবে দিতে পারি। দ্যাটস দ্য থিং। ওকে, তাহলে কেন আমাদের দরকার? নাম্বার 1, এনহ্যান্সিং রেজিলিয়েন্স। রেজিলিয়েন্সের আক্ষরিক বাংলা দিয়ে ভাবটা বুঝবেন না। রেজিলিয়েন্স মানে বুঝতে পারেন যে কোনো কিছু থেকে ঘুরে দাঁড়ানো, বা এটার আক্ষরিক বাংলাটা কি? স্থিতিস্থাপকতা। ব্যাপারটা হচ্ছে আমাদের সক্ষমতা কতটুকু। আমাদের সক্ষমতা যদি আমরা বাড়াতে চাই, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদেরকে এনার্জি ডাইভার্সিফিকেশন লাগবেই। কিসের সক্ষমতা? সকল ক্ষেত্রে সক্ষমতা। ডাইভার্সিফাইং এনার্জি সোর্সেস রিডিউসেস ডিপেন্ডেন্সি অন এ সিঙ্গেল টাইপ অফ ফুয়েল। তাহলে আমরা যখন জ্বালানিটাকে কি করব? বহুমুখীকরণ করব, ভিন্ন ভিন্ন উৎসের উপর আমাদের ডিপেন্ডেন্সিটাকে আমরা কি করব? ছড়িয়ে দিব। তখন কি একটা উৎসের উপর যে অতি নির্ভরশীলতা, সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। তাহলে আমাদের রেজিলিয়েন্স বাড়ানোর জন্য এটা প্রয়োজন। প্রমোটিং রিনিউয়েবল এনার্জি, আমাদের রিনিউয়েবল এনার্জি বা নবায়নযোগ্য জ্বালানি, এটাকে আমাকে অবশ্যই আমাদের প্রমোট করতে হবে, বিকজ ইটস দ্য ওয়ে টু গো। ঠিক আছে, দ্য ফিউচার উইল বি অফ কি? রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে কিন্তু যাবে, তাই না? ইনভেস্টিং ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের কেন আরো প্রয়োজন? আমরা এই রিনিউয়েবল এনার্জি টেকনোলজি বা নবায়নযোগ্য জ্বালানির যে প্রযুক্তি, এখানে আমাদের কি করতে হবে? বিনিয়োগ লাগবে। যেমন কি রিনিউয়েবল এনার্জির এক্সাম্পল দিচ্ছি, সোলার, উইন্ড, বায়োমাস, অ্যালায়েন্স উইথ গ্লোবাল সাস্টেনেবিলিটি গোলস। এই দেখেন, এগুলো কি করতেছে? খুব গুরুত্বপূর্ণ কথা। অ্যালায়েন্স উইথ গ্লোবাল সাস্টেনেবিলিটি গোলস এন্ড রিডিউসেস এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। এই যে গ্লোবাল সাস্টেনেবিলিটি গোলস বলতে এখানে মূলত আমরা পরোক্ষভাবে এসডিজি কে মিন করতেছি। আপনি চাইলে সরাসরি এসডিজি কে এখানে ইনকর্পোরেট করে আপনি বলে দিতে পারেন যে এসডিজির কত কত নাম্বার গোলে আছে যেখানে আমার এনার্জি ডাইভার্সিফিকেশন দরকার। ক্লিন এনার্জির কথা বলা আছে, ক্লিন এন্ড অ্যাফোর্ডেবল এনার্জির কথা বলা আছে হচ্ছে এসডিজি 7 এ। আপনি এখানে এসডিজি 7টাকে কোট করেন। চিফ অ্যাডভাইজারের কোনো কোটেশন দেওয়ার দরকার নাই, আপনি রেলেভেন্ট জিনিসগুলোকে অ্যাড করেন। হ্যাঁ, অপ্রাসঙ্গিক ডেটা দেওয়ার দরকার নাই, কারণ এই মুহূর্তে লাস্ট ফোকাসের ক্লাস ওইটাও কিন্তু উন্মুক্ত আছে, ওখানেও পড়িয়েছি যে আমাদের ইকোনমিক যদি চ্যালেঞ্জ বলি, তার মধ্যে সব থেকে বড় কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে ডেটা অ্যানোমালি। আমরা যে বিভিন্ন ইন্ডিকেটরস গুলো দেখতেছি, বিভিন্ন ইকোনমিক ডেটা দেখতেছি, এগুলাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা মানে যেটা এখন মনে করা হচ্ছে মোস্ট অফ দেম যেগুলো কি আর ফ্যাব্রিকেটেড, এগুলো হচ্ছে মানে এটার মধ্যে ডেটার মধ্যে অ্যানোমালি আছে, ডেটার মধ্যে ডিসক্রিপেন্সি আছে। তো এই ব্যাপারগুলোর জন্য কিন্তু কি র্যান্ডম শুধু কোনো মানে বুলশিট এনে খাতার মধ্যে জড়ো করলেই হবে না। খাতাটা কোনো আপনার কি রিসার্চ পেপার না, এই ব্যাপারটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, তারপর কি ডেভেলপিং লোকাল রিসোর্সেস, অর্থাৎ আমাদের যে স্থানীয় বা আমাদের যে কি অভ্যন্তরীণ যে সম্পদ আছে, সেই অভ্যন্তরীণ সম্পদটাকে কি করতে হবে? আমাদের এগুলোকে আমাদের বাড়াইতে হবে। এক্সপ্লোরিং অ্যান্ড ইউটিলাইজিং লোকাল রিসোর্সেস, যেমন কি সাচ অ্যাজ কোল অ্যান্ড বায়োমাস। আমাদের দেশে আমাদের যে কয়লার মজুদ আছে, সেইটাকে আমরা কিভাবে হারনেস করতে পারি, কাজে লাগাইতে পারি, এগুলো যদি আমরা করতে পারি সাস্টেনেবল ওয়েতে, ওই যে আগেই বলে নিছি পরিবেশের উপর যে কনসার্ন আছে সেটাকে আমলে নিয়ে, তাহলে এটা ডেফিনেটলি আমাদের কি এনার্জিকে আমাদের ডাইভার্সিফাই করার প্রয়োজনীয়তাটাকে একদম মোটা দাগে তুলে ধরতেছে। এগুলো কি করতে পারে? ক্যান রিডিউস ডিপেন্ডেন্স অন ইম্পোর্টস এন্ড বুস্ট এনার্জি সিকিউরিটি। এগুলো কিন্তু আমাদের কি জ্বালানি ক্ষেত্রে আমদানি নির্ভরতা কমাবে এবং আমাদের জ্বালানি নিরাপত্তাটাকে আরো বেগবান করবে। তাহলে এগুলো আমরা কি বললাম? এগুলো বললাম হচ্ছে আমাদের কি নিড, কেন আমাদের দরকার, আরো কি আছে, কেন দরকার আমাদের আরো জ্বালানি এই বহুমুখীকরণ। ইমপ্রুভিং এনার্জি এফিসিয়েন্সি,
একটু দ্রুত বলে যাচ্ছি, কারণ আজকে 2-3টা টপিক নিয়ে আমাদের নতুন বাংলাদেশ বা বাংলাদেশ ভার্সন 2 এইটা নিয়ে একটু বলবো, কোন ধরনের লাইন্সগুলো প্রডিউস করা প্রয়োজন। আমার অনেক ভাই বোন আছেন, আপনারা একদম শুধুমাত্র আপনার কোন একটা কোচিংয়ে ভর্তি হয়েছেন, ওখানকার যে শীটটা পেয়েছেন বা বাজার থেকে একাধিক বই কিনেছেন, ওখানে যে 2-1টা লাইন লেখা, এর বাইরে আসলে আপনারা চিন্তা করতে পারেন না, একটু কম। তো আপনাদের অ্যাটলিস্ট একটু রেডিমেড সহায়তার্থে কিছু আইটেম আর কি এখানে প্রেজেন্ট করা হলো, ঠিক আছে। ইমপ্রুভিং এনার্জি এফিসিয়েন্সি, অর্থাৎ হচ্ছে আমাদের জ্বালানির যে কার্যকারিতা বৃদ্ধি করার জন্য আমাদের প্রয়োজন। এনহ্যান্সিং এনার্জি এফিসিয়েন্সি অ্যাক্রস ভ্যারিয়াস সেক্টরস, যেমন আমাদের ইন্ডাস্ট্রিতে কি লাগবে, আমাদের এনার্জি লাগে। কমার্শিয়াল বা বাণিজ্যিক ক্ষেত্রে আমাদের কি, আমাদের এনার্জি প্রয়োজন আছে। রেসিডেন্সিয়াল আবাসিক খাতে আমাদের জ্বালানির প্রয়োজনীয়তা এক এক রকম, তাহলে এক এক জায়গায় এক এক রকম প্রয়োজন আছে। তাহলে আমাদের এই যে এফিসিয়েন্সি যদি বাড়াইতে পারি, তাহলে কি হবে, ক্যান রিডিউস ওভারঅল এনার্জি ডিমান্ড অ্যান্ড ডিক্রিজ রিলায়েন্স অন ফসিল ফুয়েল। তাহলে আমরা যদি জ্বালানি বহুমুখীকরণ করতে পারি, তাহলে ইন্ডাস্ট্রিয়াল ইউজ, কমার্শিয়াল ইউজ এবং হচ্ছে রেসিডেন্সিয়াল ইউজ, 3টা ধাপে ভাগ করেছি। আপনার মনে নাই, 2টা মনে আছে, ঠিক আছে, বাসাবাড়ি রেসিডেন্সিয়াল, আর একটা মনে আছে কি ইন্ডাস্ট্রিয়াল, লেখেন, 2টাই লিখে দেন। তাহলে এই যে 2টা অ্যাসপেক্টে যে আমরা জ্বালানি ব্যবহার করতেছি, এইটাও যে আপনি বলতে পারতেছেন ইট ইটসেলফ, এটা কিন্তু আপনাকে আপনার খাতার মধ্যে পরীক্ষকের কাছে আপনাকে স্মার্ট ভাবে উপস্থাপন করছে। স্ট্রেংথেনিং রিজিওনাল কোঅপারেশন, অর্থাৎ আমাদের আরেকটা কেন দরকার, আমাদের যে কি আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, কোঅপারেশন ছাড়া কখনই কোনো কিছু হয় না, ঠিক আছে। কোলাবোরেটিং উইথ নেইবরিং কান্ট্রিজ ফর ক্রস বর্ডার এনার্জি ট্রেড, অর্থাৎ আমাদের নিকটস্থ আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের সাথে আমাদের সহাবস্থানে যেতে হবে, তাদের সাথে কি করতে হবে, আমাদের কোলাবোরেশন করতে হবে। অ্যান্ড শেয়ার্ড ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস, এবং অবকাঠামো অবগত হবে, মানে আমরা কি করতেছি, অবকাঠামো বিনিময় করব আমরা, হ্যাঁ, মানে হয়তো একটা কান্ট্রির অবকাঠামো যাতে আরেকটা কান্ট্রি ইউজ করতে পারে, এই ধরনের ফ্যাসিলিটিগুলোর জন্য উই নিড কোলাবোরেশন উইথ আওয়ার কি রিজিওনাল কোঅপারেশন গুলো দরকার, হ্যাঁ, যাতে করে আমরা নেইবরিং কান্ট্রিগুলোর সাথে কোল্যাব করতে পারি। ওকে, নাও লেটস অ্যাড্রেস দ্য এলিফ্যান্ট ইন দ্য রুম, যে রেকমেন্ডেশনস ফর অ্যাচিভিং এনার্জি ডাইভার্সিফিকেশন। তাহলে আমরা কি করতে পারি, আমাদের তো ওয়ান টাইপ অফ রেকমেন্ডেশন আমাদের দিতে হবে, বা একটা সলিউশন, একটা ওয়ে আউট দেখাইতে হবে, যে দিজ আর দ্য ওয়েজ, যে এই ওয়েজ গুলা যদি বা এই উপায়গুলা যদি কেউ মানে অনুসরণ করে বা কেউ যদি আমলে নেয়, তাহলে আমরা সে কি করতে পারবে, তাহলে আমরা এনার্জি ডাইভার্সিফিকেশনের দিকে আমরা এগিয়ে যাব। প্রমোট রিনিউয়েবল এনার্জি, তাহলে কি প্রমোট রিনিউয়েবল এনার্জি বলতে যেটা বোঝাচ্ছি, তাহলে রিনিউয়েবল এনার্জিকে প্রমোট করতে হবে। কেন এতক্ষণ ধরে ইতিমধ্যে বুঝাই ফেলছি। এনহ্যান্স এনার্জি এফিসিয়েন্সি, আমাদের ওই যে কিছুক্ষণ আগে প্রবলেমের উত্তরণ গুলাই তো কি, ব্যাপারটা কিন্তু মজার, প্রবলেমের উত্তরণ গুলাই কিন্তু আমাদের কি রেকমেন্ডেশন, কিভাবে আমি প্রবলেম উত্তরণ করব বলতেছি, হ্যাঁ। ইমপ্লিমেন্ট এনার্জি সেভিং মেজার্স, হ্যাঁ। তারপর দেখেন ডেভেলপ লোকাল এনার্জি রিসোর্সেস, স্ট্রেংথেন রিজিওনাল এনার্জি কোঅপারেশন। 2টাই পরীক্ষার খাতায় লিখবো, ব্যাপারটা এরকম না। প্রথমে যখন আমরা বলছি যে আমাদের নিডটা কি, এনার্জি ডাইভার্সিফিকেশনের প্রয়োজনটা কি বা প্রয়োজনটা কেন, তারপর হচ্ছে রেকমেন্ডেশন দিচ্ছি প্রত্যেকটা খাত ভিত্তিক, কিন্তু এখানে যে পয়েন্টগুলো বলেছি সেই পয়েন্টগুলোর রেসপেক্টে আমরা আমাদের রেকমেন্ডেশনগুলো দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে, একটা কমপ্লিট রাইট আপের আমরা মোটামুটি বডিটা কমপ্লিট করে ফেলছি। নাও কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট বা ক্রুশাল পার্ট। ইন্ট্রোডাকশনটা হচ্ছে বা একটা ইন্ট্রোডাক্টরি প্যারা হচ্ছে কোন একজন পরীক্ষার্থীর খাতা সম্পর্কে ইনিশিয়াল একটা ভাইব দেয় পরীক্ষকের কাছে, আর আলটিমেটলি পরীক্ষক খাতার মধ্যে কিন্তু নাম্বারটা দেন উনি শেষ প্যারাটা পড়ে। এই জন্য শেষ প্যারাটা যাতে একটু ইম্প্যাক্ট জেনারেটিং হয়, বা অ্যাটলিস্ট একটু কি বলবো আসলে পরীক্ষক একটু ভিন্ন হবে, একটু ভিন্ন আঙ্গিক উপস্থাপন করা যদি যায়, সেই ক্ষেত্রে কিন্তু একটা ভালো মার্ক পাওয়ার বেশ ভালো একটা নিশ্চয়তা কিন্তু আমাদের থাকে, ঠিক আছে। এটা একটু চার্জ দিয়ে আমাদের এটা একটু দাও, ওই ফোনটা একটু দাও, হ্যাঁ। তো দেখেন তাহলে আমরা কি বলেছি, একটু লাইনটা একটু দেখেন। এরকম আরো অনেক ডেমো লাইনস কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য, মানে যে সেক্টরগুলো থেকে আমাদের প্রশ্ন হয় সেগুলোর জন্য রেডি করে দিচ্ছি। যেমন দেখেন ফর বাংলাদেশ, হ্যাঁ, ফর বাংলাদেশের জন্য, বাংলাদেশের জন্য দ্য পাথ টু এনার্জি সিকিউরিটি লাইস ইন এমব্রেসিং এনার্জি ডাইভার্সিফিকেশন। দেখেন এখানে আমরা 2টা টপিককে মিলাই দিলাম, যে বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তার রাস্তাটা হচ্ছে কিসের মাধ্যমে, বা জ্বালানি নিরাপত্তা আসলে কিভাবে অর্জিত হবে। বাংলাদেশের জন্য জ্বালানি নিরাপত্তা অর্জন করার উপায় হচ্ছে জ্বালানি বহুমুখীকরণের মাধ্যমে, বা জ্বালানির বহুমুখীকরণের মাধ্যমেই বা জ্বালানিতে বৈচিত্র্য আনয়নের মাধ্যমেই বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা কি করতে পারবে, অর্জন করতে পারবে। বাই এক্সপ্যান্ডিং ইটস এনার্জি মিক্স, তাহলে বাংলাদেশের যে এনার্জি মিক্স বলতে কি বোঝাচ্ছি, বাংলাদেশ এনার্জি কোন এনার্জি সোর্স গুলোকে বাংলাদেশ ব্যবহার করতেছে সেটা বলতেছি। তাহলে বাই এক্সপ্যান্ডিং ইটস এনার্জি মিক্স টু ইনক্লুড এ ব্রডার রেঞ্জ অফ সোর্সেস, তাহলে আমরা কি করব, ওই একটা আইটেমের উপর ডিপেন্ডেন্ট না থেকে আমরা আরো ব্রডার রেঞ্জ অফ আইটেমের উপর আমরা ডিপেন্ডেন্ট হব। ইনভেস্টিং ইন রিনিউয়েবল টেকনোলজিস
and enhancing energy efficiency, Bangladesh can build a more resilient and sustainable energy system. খুব বেশি একদম সবাইকে আউটশাইন করার জন্য এমন কিছু আমরা দিয়ে দিলাম যে দিন শেষে কিছুই বুঝতে পারতেছি না, সেরকম যাতে না হয়। বাট প্লেন অ্যান্ড সিম্পল শুরুতে যে কথাগুলো বলেছিলাম সেটাকে আবার আমরা নিজেরাই রিইনস্টেট করলাম, পুনঃব্যক্ত করলাম এখানে আমরা আবার, ঠিক আছে, আবার রেকর্ড করলাম, কিন্তু ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভাষায়। সো এই টাইপের যে কম্প্রিহেনসিভ রাইট আপটা, এইটা যদি আপনারা মোটামুটি ভাষায় প্র্যাকটিস করে একটু প্রিপেয়ার হয়ে যান, কোন কোন পয়েন্ট, কোন কোন প্রশ্নের উত্তরে আমরা কোন কোন জিনিসগুলো দিচ্ছি, তাহলে যে ওয়েতে আপনার সামনে প্রশ্ন করা হোক না কেন, আপনি প্রশ্নের উত্তরটাকে বেশ কংক্রিট ভাবে উপস্থাপন করতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট নাই। নাও হিয়ার কামস এ ভেরি নিউ টপিক, বাংলাদেশ 2.0 বা বাংলাদেশ ভার্সন 2 বা বলতে পারেন নিউ এরা অফ বাংলাদেশ। কি নামে আসবে আমরা জানি না, সহজ কথা, নতুন বাংলাদেশ আমরা কেমন চাই, তারুণ্যের বাংলাদেশ কেমন হবে। হ্যাঁ, নতুন বাংলাদেশ কেমন চাই বলতে তো সবকিছু নিয়ে বলতে হবে। এখানে তরুণদের পার্টিসিপেশন থাকবে, এখানে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, এখানে কি আমাদের সামাজিক সাম্প্রদায়িক সম্প্রীতি থাকতে হবে, বিভিন্ন অ্যাসপেক্টে আসতে পারে। এখানে আমরা কোর পার্টটা কম্প্রিহেনসিভ পার্টে কম্প্রিহেনসিভ ওয়েতে যেহেতু ব্যাখ্যা করছি, তাহলে নতুন বাংলাদেশ এই কনসেপ্টের কেন সূচনা হলো, বিকজ ভেরি রিসেন্টলি বাংলাদেশ একটা ট্রানজিশন পিরিয়ড পার করছে। ভেরি রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে, আমরা একটা কি দেখেছি, একটা গণঅভ্যুত্থান দেখেছি যেখানে ছাত্ররা নেতৃত্বে ছিল। তো এই ব্যাপারগুলোকে আমাদের লেখার মধ্যেও কি করতে হবে, ফুটিয়ে তুলতে হবে এই পয়েন্টে যদি দেই। কারণ একজন জব ক্যান্ডিডেট হিসেবে আমি কথাটা সবসময় বলি, আপনি যখনই লিখবেন আপনার ভাষাটা হতে হবে প্রো বাংলাদেশ, প্রো গভর্নমেন্ট, এই টোনে আপনাকে লিখতে হবে। সেখানে আপনি ব্যক্তি আপনার মতাদর্শের কিন্তু প্রতিফলনের কোনো জায়গা আসলে নেই, কারণ আপনি যখন জব এক্সাম দিতে যাবেন ব্যাপারটা একটু রূঢ় হলেও সত্য, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো আপনাকে নিশ্চিত করতে হবে। তাহলে বাংলাদেশ ভার্সন 2, এখানে সব লাইনে আমাদের একটু ক্রিয়েটিভ লাগবে, একটু নতুন মনে হবে, কারণ এগুলোই কিন্তু একদম ভেরি রিসেন্ট টপিক। এবং আইবিএ কিন্তু লাইকস টু কি বলবো আসলে গিভ সারপ্রাইজ, কি বলবো, তারা কিন্তু সারপ্রাইজ দেয় প্রায় সময়, তাই না? তো এটা সারপ্রাইজের কিছু না, আপকামিং যে কোনো পরীক্ষাতে যে কোনো স্কোপে কিন্তু নতুন বাংলাদেশ নিয়ে আপনাকে লিখতে বলতে পারে, ঠিক আছে। ভবিষ্যতে বাংলাদেশ কেমন দেখতে চান আপনি? আগে আমাদের প্রেক্ষিত অন্য ছিল, আগে হয়তো আমরা 2041 সালের দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা দেখেছি যারা জব প্রার্থী ছিলাম, বাট এখন আবার কিন্তু কি আমাদের একটু ভিন্ন। এখন সুনির্দিষ্ট গন্তব্য নাই, বাট কি কি করতে হবে এই সংক্রান্ত আমাদের কিছু আইডিয়া আছে। ধীরে ধীরে আইডিয়াগুলো কংক্রিট হবে, এজন্য আমরা এমন রাইটিং পিস লিখতেছি, তথ্য চেঞ্জ হবে, অ্যাক্টিভিটি চেঞ্জ হবে, কিন্তু এইখানে যে মূল রাইট আপটা, কোর রাইট আপটা, এটা আসলে আমাদের চেঞ্জ করার প্রয়োজন পড়বে না, আমরা যারা যদি নিজেদেরকে প্রিপেয়ার করতে চাই। আচ্ছা, দ্য ইয়ার 2024 মার্কড a pivotal moment in Bangladesh's history with a remarkable student-led mass uprising that ousted an autocratic regime. কার রেজিম, কোন রেজিম, এগুলো কোনো কিছু বলার দরকার নাই। তাহলে এটা খুব কংক্রিট একটা লাইন, এই টাইপের কিছু লাইন এখন রেডি রাখবেন, কারণ আপনি যে সাম্প্রতিক বাংলাদেশ সম্পর্কে ওয়াকিবহাল, এই ব্যাপারটা আপনাকে ফুটিয়ে তুলতে হবে আপনার লেখার মাঝে। এইটার মধ্যে কিন্তু কোনো ধরনের ছান নাই, ঠিক আছে, এটা আপনাকে করতে হবে। এবং আপনি চেষ্টা করবেন যাতে অবশ্যই আপনার এটা কি করা যায়, যাতে অবশ্যই এটা লেখা যায়, ঠিক আছে। তাহলে দ্য ইয়ার 2024 মার্কড এ পিভটাল মোমেন্ট ইন বাংলাদেশের হিস্টোরি with a remarkable student-led mass uprising that ousted an autocratic regime. অর্থাৎ 2024 সাল বাংলাদেশের ইতিহাসটাকে নতুন করে লিখতেছে। বাংলাদেশের ইতিহাসে একটা পালাবদল ঘটে যাচ্ছে, যেখানে আমরা কি দেখেছি, ছাত্রদের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে একটি কি বলবো আসলে আমরা অটোক্রেটিক রেজিমের আমরা কি দেখেছি, উৎখাত দেখেছি, ঠিক আছে। আচ্ছা, দিস ম্যাস মুভমেন্ট অর্থাৎ এই গণ আন্দোলন ড্রিভেন বাই এ নিউ জেনারেশনস কল ফর ডেমোক্রেসি এন্ড রিফর্ম, অর্থাৎ একটি নতুন প্রজন্মের গণতন্ত্র এবং পুনর্গঠনের ডাকের উপর ভিত্তি করে এই যে গণ আন্দোলনটি সিগনিফাইস এ ট্রান্সফরমেটিভ চ্যাপ্টার ফর দ্য নেশন। এটা কি করে, বাংলাদেশের জন্য একটা কি ট্রান্সফরমেটিভ চ্যাপ্টার বা একটা নতুন অধ্যায়ের কি করতেছে, সূচনা করতেছে, পরিবর্তনের নতুন এক অধ্যায়ের সূচনা করতেছে। ওকে, ডাবড, দেখেন কি বলতেছি, as Bangladesh transitions into this new era, বাংলাদেশ এই যে যখন এই নতুন এরা, নতুন যুগে বাংলাদেশ প্রবেশ করছে, ডাবড বাংলাদেশ 2.0, যেটাকে কিনা বাংলাদেশ 2.0 বা বাংলাদেশ ভার্সন 2 নামেও ডাকা হচ্ছে বিভিন্ন জায়গাতে, এইটা টপিকের উপর ডিপেন্ড করবে। আপনি চাইলেও বলতে পারেন বাংলাদেশ 2, নিউ বাংলাদেশ মানে কি, মানে বাংলাদেশের ভার্সন 2 বলতেছি আমরা, ঠিক আছে। There is an urgent need to focus on reinstating democratic values, অর্থাৎ এখন খুব প্রয়োজন কি আমাদের কি কোন জিনিসগুলোকে পুনঃস্থাপন করতে হবে, রিইনস্টেট করা মানে পুনঃস্থাপন করা, কি করতে হবে, ডেমোক্রেটিক ভ্যালুস অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধ, এনশিওরিং গুড গভর্নেন্স, সুশাসন নিশ্চিতকরণ, হার্নেসিং দ্য পাওয়ার অফ ইউথ এন্ড জেন জি, অর্থাৎ আমাদের তারুণ্য
বা তরুণদের এবং হচ্ছে জেনারেশন জি এর যে শক্তি, এটাকে আমাদের কি করতে হবে, হার্নেস করতে হবে, মানে কাজে লাগাতে হবে। অ্যান্ড ফস্টারিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এবং অবশ্যই আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নটাকে প্রাধান্য দিতে হবে। কখনোই, আমি কথাটা সব সময় মানে হাসির ছলেই বলি, বাংলায় যখন রচনা লিখবেন শুধু উন্নয়ন উন্নয়ন লিখবেন না। উন্নয়ন মানেই বলবেন এখন অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন। উন্নয়ন যদি অন্তর্ভুক্তিমূলক না হয় সেই উন্নয়নের কোনো ভ্যালু নাই। অর্থাৎ সমাজের রিগার্ডলেস অফ দ্য ক্লাস, রিগার্ডলেস অফ দ্য কি বলবো আসলে ইনকাম গ্রুপ দ্যাট এ পার্টিকুলার পার্সন বিলংস, আপনাকে নিশ্চিত করতে হবে হি ইজ দ্য কি মানে বেনিফিশিয়ারি অফ এ পার্টিকুলার ডেভেলপমেন্ট প্রজেক্ট অর যে কোনো অ্যাক্টিভিটি, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি। অর্থাৎ উন্নয়নের সুফল যদি সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে না যায়, তাহলে সেই উন্নয়ন অন্তর্ভুক্তিমূলক না, এবং সেই উন্নয়ন কখনো সাস্টেইনেবল উন্নয়ন বা টেকসই উন্নয়ন হতে পারে না। এটা হচ্ছে মূল বক্তব্য। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা মোটামুটি খুব কংক্রিট ভাষায় গোছানো ভাবে নতুন বাংলাদেশ, কেন আমরা নিউ এরা বলছি, কেন ফিউচার বাংলাদেশটাকে আমরা কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবো বোঝাতে চাচ্ছি, ব্যাপারগুলো এরকম প্রাসঙ্গিক হয়ে গেছে, তাই না? এজন্য কোথাও কোনো নেম কলিং এর দরকার নাই, নেম মেনশনিং এর দরকার নাই, ব্যাপারগুলো এভাবে একটু কেয়ারফুল থাকবেন। ঠিক আছে, নিজেদের যাতে আমরা বললাম ভাই আমরা কেউ চাকরি পাওয়ার যে জার্নি প্রচেষ্টা, এটা হচ্ছে ব্যক্তিগত বিপ্লব। ব্যক্তিগত বিপ্লবে আপনার সহচর আপনি একাই, এখানে আপনার কোনো সহযোদ্ধা নেই। ঠিক আছে, তো আপনাকে আপনার সেফগার্ডটা আপনাকে নিশ্চিত করতে হবে, আপনার সেফগার্ড আপনাকে নিশ্চিত করতে হবে, এই ব্যাপারটা দেখতে হবে। ঠিক আছে, কমেন্ট আসতেছে হ্যাঁ আমাদের ইনবক্সে। হ্যাঁ আচ্ছা, তো দেখেন তাহলে আমরা প্রথমত দেখেন এখানে কি বলেছি, দ্য স্টুডেন্ট লেড আপরাইজিং, অর্থাৎ ছাত্র নেতৃত্বের গণঅভ্যুত্থান। এটাকে নিয়ে আমরা একটু কিছু রেডি করে রাখলাম, কারণ আমরা জানি না, আমাদের বলতেও পারে যে আমাদের লাস্ট বাংলাদেশের যে ট্রানজিশন হয়ে গেল, এটা নিয়ে যদি কোথাও কোনো কিছু লিখতে বলে, আপনি শুধু পেট্রো বাংলার পরীক্ষা দিবেন না, আপনি আপকামিং বিসিএস রিটার্নও দিতে পারেন না, সেখানে আপনাকে আরো বড় পরিসরে লিখতে বলতে পারে। তো সেখানে যদি আপনি কিছু লিখতে পারেন, ওই আইটেমটা একটা টপিক নিয়ে পড়ার সময় একবারে শেষ করে যেতে হবে, কম্প্রিহেন্সিভ ভাবে পড়তে হবে। কারণ এখান থেকে আমি প্রথম যে টপিকটা দেখাইছি, ওখান থেকে 5টা ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভে এনার্জি নিয়ে রচনা আসতে পারে, এখান থেকে 5টা না 10টা টপিক আসতে পারে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা প্রশ্ন করে করে প্রশ্নের উত্তর খুঁজবো। তো দ্য ক্যাটালিস্ট ফর চেঞ্জ, পরিবর্তনের প্রভাবকটা কি ছিল, দেখেন আমরা ব্যাপারটাকে অল্প কথায় তুলে ধরার চেষ্টা করতেছি। দ্য স্টুডেন্ট লেড আপরাইজিং অফ 2024 emerged as a powerful force against the autocratic regime that had stifled democratic freedoms and economic progress। অর্থাৎ অর্থনৈতিক উন্নতি এবং হচ্ছে কি আমার হচ্ছে গণতান্ত্রিক যে স্বাধীনতা, এইটাকে হরণকারী একটা অটোক্রেটিক রেজিমকে মূলত কি হয়েছে উৎখাত করার মাধ্যমে কি হয়েছে, উৎখাত করার মাধ্যমে কিন্তু কি কে উৎখাত করেছে, 24 সালের এই ছাত্র নেতৃত্বাধীন এই গণঅভ্যুত্থান। ঠিক আছে, আচ্ছা, sparked by widespread dissatisfaction with corruption, human rights abuses and economic mismanagement। অর্থাৎ দেখেন দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং হচ্ছে আমাদের অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে যে ডিস্যাটিসফ্যাকশন ছিল, অর্থাৎ যে অসন্তুষ্টি ছিল, এগুলোর দ্বারা প্রভাবিত হয়ে দ্য মুভমেন্ট ইউনাইটেড, এই আন্দোলনটা কি করেছিল, একত্র করেছিল স্টুডেন্টস এন্ড ইয়াং পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি ইন এ ডিমান্ড ফর ডেমোক্রেটিক রিফর্মস এন্ড অ্যাকাউন্টেবিলিটি। অর্থাৎ তাহলে আমরা কি বলছি, দেখেন 3টা মূল জিনিস হাইলাইট করছি, দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন এবং হচ্ছে আমাদের ইকোনমিক মিসম্যানেজমেন্ট বা অর্থনৈতিক অব্যবস্থাপনা। এই 3টার ফলশ্রুতিতে কি হয়েছে, যে অসন্তুষ্টিটা, যে ডিস্যাটিসফ্যাকশনটা ছিল, এই ডিস্যাটিসফ্যাকশনটা ইউনাইট করেছে, একতাবদ্ধ করেছে। কাদেরকে একতাবদ্ধ করেছে, এই যে স্টুডেন্টস এন্ড ইয়াং পিপল অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ ছাত্র সহ যুবক যুবতী তাদের সকলকে কি করেছে, একতাবদ্ধ করেছে। চাইলে এখানে লিখতে পারেন স্টুডেন্টস এন্ড ইয়াং পিপল এন্ড কি পিপল ফ্রম অল গ্রুপ অফ লাইফ, অল স্প্যান অফ লাইফ, এটাও অ্যাড করতে পারেন। সকলকে একতাবদ্ধ করেছে যাতে করে কি একটা গণতান্ত্রিক সংস্কার এবং জবাবদিহিতা নিশ্চিত করা যায়। এটা ছিল ক্যাটালিস্ট, পরিবর্তনের ক্যাটালিস্ট, পরিবর্তনের মূল প্রভাবক। তো এইটা এখান থেকে, এই জন্য এটাকে আমরা একটু ইন্ট্রো দিব। ওই যে আবার বললাম, প্রশ্নে আমাদের কোন প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছে তার উপর ভিত্তি করে উত্তরটা আগাবে। এই তার আগে বলেন একটু ডিফারেন্ট ইনসাইট পাচ্ছেন কিনা, একটু বুঝতে পারতেছেন পরীক্ষা খাতে কি মানে লিখবেন, স্পেশালি একটা এক্সাম ওরিয়েন্টেড যেহেতু, বুঝতে পারছেন কিনা একটু জানান, কমেন্ট করেন ভাই, একটু কথাবার্তা বলেন। আজকে যেহেতু আমরা ফেসবুক লাইভে যাচ্ছি, মানে ওয়েদার ইউ আর গেটিং মানে হোয়াট আই এম ট্রাইং টু সে, আর আমি যে মেসেজটা কনভে করতে চাচ্ছি সেটাকে আপনারা পাচ্ছেন কিনা, ঠিক আছে, প্লিজ লেট মি নো। হ্যাঁ, বিকজ ইটস ভেরি ইম্পর্টেন্ট আপকামিং যে কোনো জায়গাতে। এই জন্য ইউ নিড টু বি বিং এ স্মার্ট স্টুডেন্ট, ইউ নিড টু বি প্রিপেয়ার্ড ফর দ্য ওয়ার্স্ট কেস সিনারিও। এজন্য একজন
মানে আপনার উদ্দেশ্য পরীক্ষায় পাশ করা ভাই, একটা জব নিশ্চিত করা। এই জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলোকে আউটলাইন করে একটা রাইটিং পিস আপনাকে পরীক্ষায় ঢোকার আগে রেডি করে যাইতে হবে। কিছু লাইন্স এমন মারণাস্ত্রের মতো শিখে যাইতে হবে যে লাইনটা পরীক্ষার হলে যে আপনি প্রডিউস করতে পারবেন না, এটা আপনি নিজেও জানেন। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনি জানেন যে না, এই লাইন আমি পরীক্ষার হলে যে বানাইতে পারবো না। যে পারবে সে পারবে ভাই, সে আমার ভিডিও দেখার জন্য বসে নাই। কিন্তু আপনাকে বলতেছি, আপনাকে এই টাইপের লাইন্স গুলো আপনাকে রেডি করে যেতে হবে। কোনো ওয়ে নাই ভাই, পরীক্ষার হলে যে কত বড় পণ্ডিত তার কোনো কিন্তু রিওয়ার্ড আপনি পাবেন না। আপনি কতটুকু জিনিস খাতায় উপস্থাপন করে দিয়ে আসতে পারলেন তার উপর ভিত্তি করে হচ্ছে আপনার চাকরি হবে কি না হবে এটা নিশ্চিত করবে। ঠিক আছে, চাকরি প্রার্থীদের ভাষায় এরকম সময় সময় চেঞ্জও হয়। ঠিক আছে, এনিওয়েজ তার আমরা ক্যাটালিস্ট দেখলাম। এরপর দেখেন মোবিলাইজেশন এন্ড লিডারশিপ, এইটাতে আমরা বেশি ফোকাস করব কখন? আজকে যারা ক্লাসটা দেখছেন, মানে এ শেয়ার উড বি গ্রেট, মানে কি বলবো আসলে, আই পার্সোনালি অ্যাপ্রিসিয়েট আপনারা যদি আমাদের পেজটাকে একটু মানে কি বলবো আসলে, আর পেজটার রিচটা বাড়া যদি আপনারা হেল্প করেন। কারণ ওই লাইফ টাইপের খুব টিপিক্যাল স্টেরিওটিপিক্যাল কথাবার্তা বা খুব বেশি মার্কেটিং স্ট্যান্ডবাজি রিলেটেড কথাবার্তা আমরা বলি না বা বলতে পারি না, এটা আমার দুর্বলতা। সেই জায়গা থেকে মানে আপনারা যদি আমাদের রিচটা বানায় তো লিখবেনই, ওইটা নিয়ে ভাই আমি মেইন গ্রুপে কথা বলেছি। গাইডলাইন ক্লাসটা আছে, ক্লাসের লিঙ্কও দেওয়া আছে, গাইডলাইন ক্লাসটা দেখবেন কিভাবে একদম প্রিপারেশন শুরু করবেন। যাদের কোনো ক্লু নাই তারা এখান থেকে শুরু করবেন। আবার বলছি, যারা শুধু এখানে আপনারা কমেন্ট করছেন তাদেরকেই কিন্তু আমরা আজকের স্পেসিফিক পিডিএফটা কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিব। ঠিক আছে, এনিওয়েজ একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটা ফিল আপ করে ফেলেন আপনারা, আর এখানে কমেন্ট করে যান। ওকে, তারপর দেখি মোবিলাইজেশন এন্ড লিডারশিপ। তাহলে আমরা আগে গণ আন্দোলন নিয়ে পড়তেছি। ইউটিলাইজিং সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর ব্যবহার করে দ্য ইউথ ইফেক্টিভলি মোবিলাইজড পাবলিক সাপোর্ট। মোবিলাইজ মানে কি? ছড়িয়ে দিয়েছে জনসমর্থন। ঠিক আছে, জনসমর্থনটাকে ছড়িয়ে দিয়েছে। এন্ড অর্গানাইজড পিসফুল প্রোটেস্ট, অ্যাডভোকেসি ক্যাম্পেইনস এন্ড গ্রাসরুট মুভমেন্ট, এবং একদম তৃণমূল পর্যায়ের আন্দোলনটাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিয়েছে। তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে। এই ব্যাপারগুলোকে আমরা হাইলাইট করবো। ইউ নো দ্য টোন। ওকে, নাও সি ওভারথ্রো অফ অটোক্রেটিক রুল। আমরা অটোক্রেটিক রেজিমটাকে যে আমরা ওভারথ্রো করলাম, আউটস্টেড করে দিলাম তাদেরকে, কিভাবে করলাম এইটার কথাটা এখানে উল্লেখ করে দিলাম। দ্য কোঅর্ডিনেটেড এফোর্টস অফ স্টুডেন্ট লেড আপরাইজিং, এখানকার যে সমন্বিত প্রচেষ্টা ছিল এই গণঅভ্যুত্থানের, সেটা কি করেছে? লেড টু দ্য ফল অফ অটোক্রেটিক রেজিম, মার্কিং এ সিগনিফিকেন্ট শিফট টুয়ার্ডস এ মোর ডেমোক্রেটিক এন্ড পার্টিসিপেটরি পলিটিক্যাল এনভায়রনমেন্ট। অর্থাৎ অংশগ্রহণমূলক এবং আরো গণতান্ত্রিক একটি রাজনৈতিক পরিবেশের দিকে বাংলাদেশকে এগিয়ে নিতে কি করছে? এই অ্যাক্টিভিটিটা কি করবে? আমাদেরকে হেল্প করবে। নাও সি, তাহলে আমরা একে একে দেখি আমরা ভবিষ্যতের বাংলাদেশ কেমন দেখতে চাই। আমাদের বাংলাদেশ 2.0 তে কি থাকবে? এখানে ইন্টারনেট ফ্রি হয়ে যাবে, এই ধরনের ভুগিচুগি আগেই মানে প্লেন এন্ড সিম্পল রাখা যাবে না। ঠিক আছে, আপনাকে প্রপার ওয়েতে আপনাকে এগুলো বলতে হবে। ঠিক আছে, the very first thing that you need to make sure, আপনি আপনার টোনের সাথে যাতে যারা সরকারের মুখপাত্র আছে, স্পোক্স পারসন আছে, তারা যে টোনে কথা বলেন, তারা যে শব্দগুলো চয়ন করেন, আপনার লেখার মধ্যে যাতে সেই শব্দগুলোর উপস্থিতি থাকে। এই ধরনের ব্যাপারগুলো যদি আপনি নিশ্চিত করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার চাকরি পাওয়ার জন্য যে মার্কস দরকার, সেই মার্কস পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। ঠিক আছে ভাই, কিছু জায়গায় আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল অবশ্যই প্রয়োজন, নিজের ভাবনা চিন্তাটাকে ইংরেজিতে সম্ভব। তো এরকম টপিক আমরা যদি বাংলাদেশের চাকরির ল্যান্ডস্কেপ চিন্তা করি, খুব কম জায়গায় আসে। হয়তো একটা আর্গুমেন্ট রাইটিং লিখতে বলা হয়েছে আপনাকে, যে আপনার কথার কথা আপনাকে বলা হইলো, যেমন বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষাতে আমরা দেখেছি যে ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে বা ক্যারিয়ার সিলেকশনের ক্ষেত্রে প্যারেন্টসদের মতামতকে প্রাধান্য দেওয়া উচিত, নাকি হচ্ছে আপনার যে স্টুডেন্ট তার মতামতটাকে প্রাধান্য দেওয়া উচিত, যে চাইল্ড তার। তো এইখানে আপনার ইনোভেটিভ রাইটিং পিসের প্রমাণ হবে। ওভারঅল যদি আপনি এই জব ল্যান্ডস্কেপের কথা বললাম, এখানে যদি আপনি বিচারণ করেন, আপনি যদি প্রশ্নগুলো দেখেন, হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল এইটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, বাট শুধুমাত্র আপনি ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করতে আপনি যে সময়টা আপনি আলটিমেটলি, যারা আমরা তুলনামূলক দুর্বল ক্যাটাগরি স্টুডেন্ট যারা, সেইখানে আপনি এই ফোবিয়াতে আক্রান্ত হয়ে যে সময় অপচয় করেন, আপনার চোখে এটুকু পড়ে না যে মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন্স, নট এভরিথিং বাট মেজরিটি অফ দ্য কোয়েশ্চেন কিন্তু কি হয়, এটা কিন্তু স্পেসিফিক কিছু কন্টেন্ট থেকে আসে। তো এই কন্টেন্টগুলো নিয়ে যদি আপনি লাইন শুরু থেকে প্রিপেয়ার করে যাইতে পারেন, এইটাকে বলা হয় স্ট্রিট স্মার্টনেস।
অর্থাৎ আপনি এক্সামটার জন্য নিজেকে প্রিপেয়ার করছেন। তো এই ব্যাপারগুলো কিন্তু দরকার পড়ে। হ্যাঁ, আমি বলবো আমার ভাই ইংলিশ সেন্টেন্স মেকিং স্কিল যতটুকুই থাকুক, আমি যখন বিসিএস পরীক্ষা দিতে গিয়েছি, পরীক্ষা দেওয়ার আগে বাংলাদেশের ডেভেলপমেন্ট নিয়ে যদি আমাকে লিখতে হয়, আমি ওরকম 8টা 10টা 12টা লাইন বিভিন্ন পত্রপত্রিকা থেকে, বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে আমি শিখে গেছি, মুখস্থ করে গেছি ভাই, প্লেন অ্যান্ড সিম্পল। যে বাংলাদেশের উন্নয়ন আমাকে লিখতে হবে আমি জানি। আমি যখন লিখবো ওখানে যে বানিয়ে লেখার থেকে আমি যে 10টা সেন্টেন্স পড়ে গেছি, আমার 6-7টা মনে আছে, আমি 4-5টা লিখতে পারছি। তো ওইটা লিখা মানেই কি, যখন একটা প্রফেশনাল লাইন আপনি একদম হুবহু আপনি খাতায় ডেলিভার করতে পারবেন, আপনার কনফিডেন্স লেভেল এমনিতেই বেড়ে যাবে। আর আপনি ওইটা মনে রেখে মুখস্থ করে ডেলিভার করছেন না কিভাবে করছেন তার উপর পরীক্ষক নাম্বার দিবে না, পরীক্ষক দেখবে ভিন্ন কিছু পাচ্ছে কিনা। হ্যাঁ, আর ফ্রিল্যান্সিং স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে। ওইটার জন্য কি, যে আমরা আছি গেম চেঞ্জার, আমরা কি আমরা বেসিক লাইন আমরা শেখাচ্ছি, কিভাবে বেসিক গ্রামারের সেই আই ট্রাইস, তারপর কি হি গোস টু স্কুল, এই ধরনের আজাইর এক্সাম্পল বাদ দিয়ে অ্যাকচুয়াল যে টপিকগুলো থেকে জব এক্সামে কোয়েশ্চেন হয় এগুলোকে আমলে নিয়ে কিভাবে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করা যায়, আমরা তো আছি। আমরা তো এই জন্যই তো আমরা কাজ করছি। সব তো ভাই এক সেশনে কভার করা যায় না। আর আমরা তো মানে এখানে কি আমরা গেম চেঞ্জ করতে যাচ্ছি কিসের, আপনার জবের নাম্বার প্রাপ্তির। হ্যাঁ, জীবনের গেম তো চেঞ্জ করা যাবে না। তো কিছু অদক্ষতা যেটা আপনি একদম বয়ে নিয়ে আসছেন 25 বছর ধরে আপনার জীবনের, ওইটাকে আপনি 1 মাসে আপনি দক্ষ হয়ে যাবেন, এটা ভাবাটা বোকামি। হ্যাঁ, এইটাকে এমন একটা লেভেলে নেওয়া সম্ভব যে লেভেলটা পর্যন্ত নিলে আপনি একটা জব নিশ্চিত করতে পারেন। এক একজনের স্কিল সেট এক এক জায়গায় গিয়ে আটকে আছে, সেইটাকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়ার পর্যায়ে সেম, সবাইকে সেম পর্যায়ে নেওয়া যায় না ভাই, এটা হচ্ছে রিয়েলিটি। ঠিক আছে, এনিওয়েজ এই কথা শুনতে ভালো লাগবে না, কারণ ইউ গাইস আপনারা যেটা পছন্দ করেন অনেক বেশি মোটিভেশন, হ্যাঁ অনেক বেশি মোটিভেশন, তারপর হচ্ছে যার যার কি ধর্মীয় সমমর্মিতা, হ্যাঁ বা স্পেসিফিক মেজরিটি মানে যে ধর্মের অনুসারী সেই জিনিস নিয়ে কথাবার্তা, এগুলা বলা ভাই একটু ডিফিকাল্ট, হ্যাঁ অ্যাটলিস্ট আমার জন্য। আসেন তাহলে প্রথমে আমরা কি চাই, উই ওয়ান্ট টু রিইনস্টেট ডেমোক্রেসি। আমরা যেটা বলতেছি অটোক্রেটিক রেজিমকে আমরা আউটস্টেট করছি, তাহলে তার মধ্যে প্রথম কাজ কি, ডেমোক্রেসি রিইনস্টেট করা, অর্থাৎ গণতন্ত্রের কি পুনঃস্থাপন করা, গণতান্ত্রিক প্রক্রিয়ার ট্রু ডেমোক্রেসি রিইনস্টেট করা, রিস্টোরিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। এটার ভিতরে আবার 2টা পয়েন্ট দেখলাম, পয়েন্ট মনে থাকলে কিন্তু আপনার কন্টেন্ট মনে থাকবে। প্রথম কাজ কি, আমার কি গণতান্ত্রিক সংস্থাগুলোকে আমার কি করতে হবে, আমাদের পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। রিবিল্ডিং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এন্ড এনশিওরিং দ্য রুল অফ ল, অর্থাৎ আইনের শাসন প্রতিষ্ঠা করা, এবং হচ্ছে আমাদের কি ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের রিবিল্ডিং, অর্থাৎ গণতান্ত্রিক সংস্থাগুলার পুনঃস্থাপন করা এবং হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা, আর ক্রিটিক্যাল ফর এস্টাবলিশিং এ স্টেবল অ্যান্ড ফাংশনাল ডেমোক্রেসি। এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপর যদি বলি ট্রান্সপারেন্ট ইলেকশনস অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, তাহলে দেখেন স্বচ্ছ নির্বাচন, তারপর কি স্বাধীন বিচার ব্যবস্থা, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অ্যান্ড ফ্রি প্রেস, এবং কি ফ্রি প্রেস বলতে মুক্ত গণমাধ্যম বা স্বাধীন গণমাধ্যম। দেখেন এই কথাগুলাই কিন্তু সরকারের যারা স্পোক্স পারসন তাদের মুখে শুনেছেন, পত্রপত্রিকায় আপনার লেখা আসতে দেখছেন, টেলিভিশনে, এখন আপনি নিজের খাতায় এগুলো লিখবেন। কথা হচ্ছে প্রশ্ন কি করলে আমরা জানি না, আমরা অবশ্যই প্রীতম গণপতি আপনি পরে জয়েন করেছেন ভাই, এটা শুরু থেকে দেখলে বুঝবেন। ফোকাস না আর্গুমেন্ট আমি কি, এটার উত্তর আমি দিয়েছি। যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে, কন্টেন্ট যদি হয় নতুন বাংলাদেশ তাহলে কি লিখবো এগুলো শেখাচ্ছি। হ্যাঁ, যারা পরে জয়েন করেছেন তারা র্যান্ডম কোয়েশ্চেন করলে আসলে উত্তর দেওয়া ডিফিকাল্ট, আপনি একটু শুরু থেকে রিভিউ দেখে নেবেন। আর ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল কিভাবে ডেভেলপ করবেন, কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, এগুলো দেখার জন্য আমাদের গেম চেঞ্জার ফেসবুক পেজে ইতোমধ্যে অনেকগুলা মানে এই টাইপের কন্টেন্ট কিন্তু আমরা দিয়ে রেখেছি, আপনারা সেগুলো দেখে নেবেন। হ্যাঁ, আমরা এখানে আমাদের ওই যে গাইডলাইন সেশন, ট্রান্সলেশনের সেশন, ফোকাস সেটিং এর প্রথম সেশন, যেখানে আমরা বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জগুলো, নতুন বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে আলাদা করে হাইলাইট করেছি, সেই ক্লাসগুলো আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, এখানে আছে। আচ্ছা, এনিওয়েজ তো দেখেন, তাহলে আমরা যেটা বলতেছি এনকারেজিং পলিটিক্যাল পার্টিসিপেশন, অর্থাৎ রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ঠিক আছে, বুঝতেই পারছেন, অর্থাৎ সকল পলিটিক্যাল পার্টির মানে ইনভলভমেন্ট, পার্টিসিপেশন, এটা দরকার ফাংশনাল ডেমোক্রেসির জন্য। তারপর কি আছে দেখেন, এরপর বলছি গুড গভর্নেন্স অ্যান্ড ফিনান্সিয়াল ডিসিপ্লিন। গুড গভর্নেন্স মানে কি সুশাসন। দুর্নীতি যেহেতু প্রথম বড় সমস্যা বলেছি, দুর্নীতি উৎখাত করার জন্য প্রথম কাজ হচ্ছে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা বা সুশাসন প্রতিষ্ঠা করা। যখনই যে কোনো সমস্যা নিয়ে বর্তমান অ্যাসপেক্টে যখন আপনি লিখতে যাবেন, যখনই বলবেন করাপশন আছে, করাপশন দূর করতে হলে কি করতে হবে, গুড গভর্নেন্স লাগবে। গুড গভর্নেন্স মানে এটার ভিতরে 3টা জিনিস আছে, 3টা আইটেম আছে, সবসময় মনে রাখবেন। নাম্বার 1 ট্রান্সপারেন্সি, নাম্বার 2 অ্যাকাউন্টেবিলিটি, আর নাম্বার 3 হচ্ছে রেসপন্সিবিলিটি।
প্রথম দুইটা বেশি গুরুত্বপূর্ণ। ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, বাংলায় বলি স্বচ্ছতা এবং জবাবদিহিতা। সকল ধরনের কর্মকাণ্ডের স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সি এবং সকল কর্মকর্তা এবং যারা কাজগুলোতে নিয়োজিত তাদের কি নিশ্চিত করতে হবে, দায়িত্বপ্রাপ্তদের জবাবদিহিতা। এই দুইটা জিনিস নিশ্চিত করা মানে গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা। এবং গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা মানে আপনি যে সেক্টরে গুড গভর্নেন্সের ল্যাকিংস আছে সেখানে গুড গভর্নেন্স আপনি এস্টাবলিশ করছেন, মানে আপনি করাপশনকে আপনি দূর করছেন, করাপশনকে আপনি কমিয়ে দিচ্ছেন। তো এই টাইপের কমন টোনগুলো আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে? অনেকেই আপনি যে জিনিস শিখে গেছেন, এটা যে আপনার লেখার সুযোগ ছিল, আপনি হয়তো এইটাই আমলে নেন নাই। ওকে, আচ্ছা, যদি আর্গুমেন্ট আসে, কন্টেন্ট কি, ভিতরের মাল মশলা কি থাকবে, আমি তো আপনাকে এটা পড়াচ্ছি। আর্গুমেন্টটাকে কিভাবে লিখতে হয়, আমাদের গেম চেঞ্জারের ফেসবুক পেজে কিন্তু আমরা আর্গুমেন্টের একটা ডেমো ক্লাস নিয়ে রেখেছি, বা গেম চেঞ্জার ক্লাবে ঢুকলেও পাবেন, ঠিক আছে? এর পাশাপাশি যদি কেউ ফেসবুকে না থাকেন, ফেসবুক আপনার পেজে ভালো লাগতেছে না, গ্রুপে ভালো লাগতেছে না, আমাদের গ্রুপের নাম গেম চেঞ্জার ক্লাব, গেম চেঞ্জার ক্লাব। আমাদের পেজটা তো লাইভই দেখতেছেন। এছাড়া ইউটিউবে গেম চেঞ্জার জব নিয়ে যদি আপনি মানে সার্চ দেন, দিলে দেখবেন গেম চেঞ্জার একটা পেজ পেয়ে গেছেন। আবার তামিল সিনেমা আছে, সিনেমার যে ওইখানে গান টান দেখা শুরু করেন না, ঠিক আছে, গেম চেঞ্জার নামে। এনিওয়েজ আসেন, তাহলে গুড গভর্নেন্স মানে যেটা বললাম, ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করা, রেসপন্সিবিলিটি নেয়া। হ্যাঁ, আচ্ছা, আর ফিনান্সিয়াল ডিসিপ্লিন, অর্থাৎ আর্থিক খাতে শৃঙ্খলা প্রয়োজন হবে। আর্থিক খাতে শৃঙ্খলা আমরা আনতে চাই। ওকে, এরপর দেখেন কি বলা হয়েছে, গুড গভর্নেন্স। ভাই মুজাহিদুল ইসলাম লিমন, ফ্রি হ্যান্ড রাইটিং এবং আমাদের এই ফোকাস দুইটাকে মানে একদম একসাথে কোলাবোরেট করে কিভাবে আউটপুট করা যায়, এটা নিয়ে আমাদের হচ্ছে জব রিটেন গেম চেঞ্জার কোর্স আমাদের চলতেছে। এটার জন্য আপনি দেখেন আমাদের কমেন্টে বক্স ইতিমধ্যে কমেন্ট করা হয়েছে, আমাদের গাইডলাইন ক্লাস দিয়ে দেওয়া হয়েছে, এখানে একটা ফোকাস সেটিং ক্লাস দেওয়া আছে, একটা ট্রান্সলেশন ক্লাস দেওয়া আছে, বেসিক আমরা কিভাবে পড়াই তার একটা ছোট্ট একটা ডেমো দেওয়া আছে। তো এই জিনিসগুলো একটু দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং কিভাবে আমরা মূলত ডেভেলপ করি, হ্যাঁ, এগুলো একটু দেখেন, এই 3-4টা ক্লাস দেখেন। তারপর যদি আপনি ফিল করেন ইউনিট মানে অ্যাসিস্ট্যান্স, আমাদের প্রয়োজন আপনাদের আছে, আরো কোনো হেল্প চাচ্ছেন, আমি এখানে মানে একমাত্র রিসোর্স পারসন, আমি এখানে মানে পুরো জিনিসটাকে আমি কোঅর্ডিনেট করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে, ঠিক আছে? এনিওয়েজ দেখুন, তো তাহলে যেটা আমরা বলতেছি, তাহলে গুড গভর্নেন্স রিকোয়ার্স, দেখেন এই যে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইন্টিগ্রিটি ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। জনপ্রশাসনে কি লাগবে আমাদের কি লাগবে? গুড গভর্নেন্স লাগবে, সুশাসন লাগবে। সুশাসন মানে কি, সুশাসন প্রতিষ্ঠা করে মানে কি, স্বচ্ছতা, জবাবদিহিতা, তারপর কি ইন্টিগ্রিটি, আমাকে যেটা বলি শুদ্ধাচার, হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের ভিতরে লাগবে। আচ্ছা, ইমপ্লিমেন্টিং অ্যান্টি করাপশন মেজার্স, স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, এগুলো গতানুগতিক কথা, দেখে যাবেন, দেওয়ার থাকলে আপনি দিবেন, না হলে অ্যাটলিস্ট মূল পয়েন্টটাকে আউটলাইন করবেন। ব্যাংকের পরীক্ষা যদি দিতে চান, এই ফোকাস যদি কম্প্রিহেন্সিভলি লিখতে বলে, আপনি সময় পাবেন 16 মিনিট, 16 থেকে 17 মিনিটে লেখা যাবে সর্বোচ্চ 3 পেজ। তো এই 3 পেজের মধ্যে মামা বাড়ির গল্প কিন্তু লেখা যাবে না, তখন এই মূল পয়েন্টগুলো আপনাকে হেল্প করবে। আপনি পয়েন্টগুলো মনে রাখলে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আপনি একটা করে লাইন আপনি দেখতে পারবেন, ঠিক আছে? ওকে, এনিওয়েজ, এরপর দেখি রিফর্মিং দ্য ফিনান্সিয়াল সেক্টর, আমাদের আর্থিক খাতটা কমপ্লিট পুনর্গঠন করা দরকার। কিভাবে করবো আমরা? ব্রিঙ্গিং ডিসিপ্লিন ইন দ্য ফিনান্সিয়াল সেক্টর ইনভলভস, কি লাগবে? এনফোর্সিং রেগুলেশন, আমাদের নতুন নিয়ম কানুন আরোপ করতে হবে, ঠিক আছে? এনহ্যান্সিং ফিনান্সিয়াল ওভারসাইট, অর্থাৎ অর্থনৈতিক কি যে রক্ষণাবেক্ষণ, হ্যাঁ, এই জিনিসটা আমাদের বাড়াইতে হবে। এন্ড কমব্যাটিং করাপশন, এবং দুর্নীতি প্রতিরোধ করতে হবে। প্রত্যেকটা জায়গায় দেখেন, গভর্নমেন্ট ইজ স্টিল প্ল্যানিং। গভর্নমেন্ট যেমন কি চাচ্ছে, তারা চাচ্ছে ফিনান্সিয়াল সেক্টরে রিফর্ম করার জন্য, তারা চাচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ব্যাংকিং কমিশন করবে। প্রয়োজন, এটা যখন বাস্তবায়িত হয়ে যাবে, আপনি জানেন, নিউজ ফলো করতেছেন, আপনার এই নোটটার মধ্যে ওই অংশটুকু আপনি লিখে নেন। জব এক্সাম আপনি যেদিন দিতে যাবেন, যে কোনো এক্সাম দিতে যাবেন, ঠিক আছে, যে কোনো এক্সাম দিতে যাবেন, সেই জায়গাগুলোতেই কিন্তু আলটিমেটলি এই পয়েন্টগুলো আপনাকে হেল্প করবে। ওকে, এনিওয়েজ আসি আমরা রিফর্মিং। যদি আপনি থাকেন আলাদা করে ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আলাদা করে, এখন আপনাকে ওই আইট রাইস, আইয়া মিটিং রাইস এগুলো দেখার দরকার নাই। আমরা কোর্সে এনরোল হওয়ার পরে বেসিক যে সেশনগুলো দিয়েছি, শুরু থেকে বেসিক সেশনগুলো দেখেন, এবং সামনে আরো বেশ কিছু সেশনস আছে, ঠিক আছে? তো আপনি আইএলটিএস এর জন্য, আইএলটিএস এর পরীক্ষা যদি দেন, আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর যে প্রয়োজনীয়তা আছে, জবের জন্য ফ্রি হ্যান্ড রাইটিং অবশ্যই লাগবে, কিন্তু সেটার ইম্পর্টেন্সের ম্যাগনিটিউড কখনোই ওই ভাষাগত দক্ষতার পরীক্ষার মতো সমান না, অবশ্যই লাগবে। সেটার জন্য আপনি কিভাবে কাজ করতে পারেন সেটা নিয়ে আমরা বেসিকের যে সেশনগুলো নিচ্ছি, ইতিমধ্যে 5-6টা সেশন হয়েছে, আরো 4টা সেশন পাবেন। এই সেশনগুলো একটু অল আউট দেখেন, তাহলে দেখবেন আমি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং গুলাই আপনাদেরকে কিন্তু মূলত পিচ করার চেষ্টা করছি। ওকে, এরপর দেখেন এম্পাওয়ারিং দ্য ইউথ, খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, নতুন বাংলাদেশ আমরা কি দেখতে চাই? তৃতীয় যে নতুন বাংলাদেশের 3 নাম্বার বৈশিষ্ট্য, হার্নেসিং দ্য পাওয়ার অ্যান্ড ইনোভেশন অফ ইউথ অ্যান্ড জেনজি, অর্থাৎ আমাদের তারুণ্য, তরুণ সমাজ বা তারুণ্য এবং হচ্ছে জেনারেশন জি এর যে
উদ্ভাবনী শক্তি, এটাকে আমরা কি করতে চাই, কাজে লাগাতে চাই। কি করতেছি, দ্য এনার্জি অ্যান্ড ক্রিয়েটিভিটি অফ দ্য ইউথ অ্যান্ড জেনারেশন জি আর ইনভ্যালুয়েবল অ্যাসেটস ফর ন্যাশনাল ডেভেলপমেন্ট। আমাদের জাতীয় উন্নয়নের জন্য এই যে আমাদের যে ইউথ, আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা যখন আমরা নিতে চাচ্ছি, ডিভিডেন্ট নিতে চাচ্ছি, তাহলে আমাদের ইউথ এবং স্পেশাল এখন জেনারেশন জি টার্মটাকে আমরা কি করতেছি, মেনশন করতেছি, বিকজ এটা কিন্তু অনেক বহুল চর্চিত টার্ম হিসেবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। তো সেই জায়গা থেকে এটাকে আমরা বললাম। যারা পরে জয়েন করেছেন, আপনারা যারা এই পুরো ক্লাস আমরা যে 3টা কম্প্রিহেনসিভ আইটেম, 2টা নিয়ে আমি বর্ণনা করব, আর একটা সহ আমি দিয়ে দিচ্ছি, মোট 3টা আইটেম। যারা আসলে পিডিএফ চাচ্ছেন, আপনারা কিন্তু আমাদের এই পোস্টে কমেন্ট করে রাখেন এবং একটা ফর্ম দেওয়া আছে, এটা ফিল ইন করে রাখেন। হ্যাঁ, এছাড়া যারা গেম চেঞ্জারের বিভিন্ন অ্যাক্টিভিটি সম্পর্কে, ম্যাথস, ইংলিশ, এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং অচিরেই বাংলাদেশ ব্যাংকের এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মানে স্পেসিফিক ওইটার প্রিলি পরীক্ষা টার্গেট করে কিন্তু আমরা নতুন ব্যাচ আমরা লঞ্চ করতে যাচ্ছি এবং আমরা কাজ করব সেটা নিয়ে। গেম চেঞ্জার খুব অল্প সংখ্যক স্টুডেন্টদের নিয়ে কাজ করে, কিন্তু মানে একটু কাস্টমাইজড ওয়েতে। যারা ফ্লেক্সিবল না, তাদেরকে সব শুরুতে আমরা অনুৎসাহিত করি যে প্লিজ ডোন্ট কাম, মানে এখানে আমরা যা গুরুত্বপূর্ণ সেটাই করাবো। যদি আমি আপনাকে বাংলাদেশ ব্যাংকের এডির জন্য মানে একদম মানে ডেজিগনেটেড আলাদা কোর্স আমরা করাই, হয়তো আমরা ম্যাথে আমরা সেশন দেবো 30টা, ইংলিশে হয়তো ইংলিশ প্রিলির জন্য হয়তো আমরা সেশন দিয়ে দিব 15টা বা 20টা, তারপর কিন্তু দেখা যাবে যে বাংলা জিকে মিলে দিয়েছি আমরা 10টা, কারণ জানি আপনি কোন তথ্যটুকু আপনি মুখস্থ করবেন। হ্যাঁ, যেটুকু মেমোরাইজেশনের পার্ট, সেটুকুর জন্য একজন স্টুডেন্ট কিন্তু আপনি যদি হা হয়ে বসে থাকেন, ওগুলো আপনি আপনার সময়ের প্রকৃত ব্যবহার করছেন না। যারা সবকিছু স্পুন ফিডেড হইতে চান, তারা আনফরচুনেটলি জবগুলো পান না। হোয়াটএভার, তো আমরা আমাদের জায়গা থেকে কাজ করতেছি, দেখি হোপফুলি সামনে এই অ্যাক্টিভিটিগুলো থাকবে। হ্যাঁ, এবং 47তম বিসিএস এর যদি সার্কুলার যখন প্রকাশিত হবে, তারপর আমাদের প্ল্যান আছে আমরা একটা বেশ কম্প্যাক্ট টার্গেট 130, 130 মার্ক টার্গেট করে আমরা টার্গেট 130 আমরা ব্যাচ লঞ্চ করব, যারা স্পেসিফিক 47তম বিসিএস প্রিলিতে যেতে চাচ্ছে। তো স্টেপ বাই স্টেপ আমাদের কাজগুলো আমরা একটু মানে ওই একবারে গতানুগতিক ব্যাংক জবের কোর্স, বিসিএস এর কোর্স এইভাবে না, যে আমরা আসলে আমাদের রিটেন পার্ট এবং ম্যাথমেটিক্যাল পার্ট যে ক্লাস, এটার জন্য আমাদের কাস্টমাইজ, কারণ এক একজনের প্রয়োজন এক এক রকম, অনেকেই বিভিন্ন জায়গায় ইনভলভ হয়ে আছেন। সো মানে আপনার নিডের উপর বেস করে টেইলর্ড কোর্স কিন্তু গেম চেঞ্জার পক্ষ থেকে ক্যাটার করা হবে। এবং এখানে আরো বেশ কিছু নতুন ফেস অচিরেই যুক্ত হতে যাচ্ছেন, অনেকেই আছেন তারা এখন ব্যাক এন্ডে কাজ করতেছেন, তারা আপনাদের সামনে আসবেন। হ্যাঁ, অচিরেই আসবেন, আর আমি তো আছি। এনিওয়েজ, তো দেখা যাক। তো যেটা বললাম, তাহলে আমরা কি করব, এম্পাওয়ারিং দ্য ইউথ, আমরা তরুণদেরকে কাজে লাগাবো, তরুণদের শক্তি, তারুণ্যের শক্তিকে আমরা কাজে লাগাবো। ক্রিয়েটিং অপরচুনিটিস ফর ইয়াং পিপল টু এনগেজ ইন এন্টারপ্রেনারশিপ, যাতে তারা উদ্যোক্তা হতে আগ্রহী হয়, উদ্যোক্তা হতে তাদেরকে মোটিভেট করা। ইনোভেশন বা উদ্ভাবনী ক্ষমতা অ্যান্ড লিডারশিপ উইল ড্রাইভ ইকোনমিক গ্রোথ অ্যান্ড সোসাইটাল প্রোগ্রেস। ঠিক আছে, এইখানে চাইলে দেখবেন আমাদের কারেন্ট অ্যাট প্রেজেন্ট আমাদের যে অনারেবল চিফ অ্যাডভাইজার আছেন, সেই চিফ অ্যাডভাইজারকেও কিন্তু ওনার একটা থিওরি আছে 30 থিওরি, উনি ওখানে বলেছেন জিরো আনএমপ্লয়মেন্ট। কিন্তু জিরো আনএমপ্লয়মেন্ট কিন্তু উনি শুধু জব ক্রিয়েট করে করতে চান না, উনি বলছেন হচ্ছে কি উদ্যোক্তা হও, উদ্যোক্তা হয়। তাহলে ওইটার টোন কি, এটার জন্য দেখবেন ডেডিকেটেড আলাদা ভিডিও কিন্তু আমরা করে রেখেছি, সো এই কন্টেন্টগুলো দেখতে পারেন। ঠিক আছে, এনিওয়েজ, ইনভেস্টিং আমাদের মূল মোটো হচ্ছে, আপনি যদি গেম চেঞ্জারের পেজে বা কোনো একটা কন্টেন্টের পেছনে আপনি যদি 1 ঘন্টা সময় ব্যয় করেন, ওই 1 ঘন্টাও আপনার জব প্রিপারেশনে ভ্যালু অ্যাড করতে হবে। এইখানে আপনার সাথে সোকল্ড মানে র্যান্ডম আজাইরা গাল গল্প করার জন্য আসা না, মানে এইটা ব্যক্তি আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য কিছু না, মোটেও এরকম না। ইফেক্টিভ যেটা অ্যাকচুয়ালি যেটার পরীক্ষার হলে গিয়ে যেটার প্রয়োগ আছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলি। এই জন্য আমাদের অডিয়েন্স কম এবং আমরা এতে হ্যাপি। অডিয়েন্স খুব বেশি বাড়াইতেও চাই না, যত বেশি ক্রাউড তত বেশি মেস, হ্যাঁ, তত বেশি ডিস্টারবেন্স। ওকে, এনিওয়েজ আসেন, ওগুলা দেখবেন, ওগুলা বিশেষ সার্কুলার হলে আমরা ওই টেইলর্ড, এগুলো আমি বললাম আর কি। এটা আমাদের আপকামিং পরবর্তী, যেহেতু এখন গেম চেঞ্জার রিটেন গেম চেঞ্জার আমাদের কোর্স আছে, গেম চেঞ্জার কোর্সটা হচ্ছে এটা আমাদের সিগনেচার কোর্স। এই কোর্সটা কি, এই কোর্সটা হচ্ছে আমাদের বিসিএস ব্যাংক সহ যে কোনো জব এক্সামের রিটেন পার্টটা, এটার বেসিক পার্টটাকে ইনক্লুড করা হয়েছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল ডেভেলপ করতে ধীরে ধীরে। এর পাশাপাশি হচ্ছে অ্যাডভান্স রাইটিং এর যত মডিউল আছে, আমাদের গাইডলাইন ক্লাস এবং সব ক্লাসের ডেমো দেওয়া আছে, একটু ক্লাসগুলো দেখে নেন। ম্যাথ আমরা বলতেছি, অনেকে আছেন ম্যাথের উপর সিরিয়াস ফোবিয়া, তো এখন আপনি বিসিএস এর জন্য ম্যাথ এক ধরনের করতেছেন, ব্যাংকের জন্য একটা করতেছেন, তো তাদের জন্য আমরা কম্বাইন করে অনেকগুলো 60টা ক্লাসের প্রোগ্রাম, ম্যাথ অলরাউন্ডার প্রোগ্রাম আছে আমাদের, প্রিলি রিটেন, কেউ চাইলে শুধু রিটেনও করতে পারতেছেন। ঠিক আছে, এবং আপকামিং প্ল্যান তো আমরা বললামই, বাংলাদেশ ব্যাংকের এডি সার্কুলার আমরা এক্সপেক্ট করছি। বাংলাদেশ ব্যাংকের প্রেজেন্ট যে এডি সার্কুলারটা, যে পরীক্ষার প্রক্রিয়াটা চলমান, সেটার ভাইবা চলছে, তো এটার ভাইবা শেষ হয়ে গেলে এই মাসেই শেষ হবে। তো এই মাসের শেষ নাগাদ বা আগামী মাসের শুরুতেই হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ ব্যাংকে এডি রেজাল্ট দিয়ে দিবে। তো রেজাল্ট দিলেই পরে সার্কুলারটা চলে আসবে। সো আগামী মাসে সার্কুলার আসছে, এটা খুব ড্রামাটিক কোনো কিছু যদি না হয়, তাহলে আগামী মাসে সার্কুলার আসবে, এটা একদম নিশ্চিতই বলা যায়।
এই মাসে মানে আগামী মাসের শুরু নাগাদ সার্কুলার এসে যাবে। তো সেই জায়গা থেকে সবকিছু মিলিয়ে মিশিয়ে তো যখন সার্কুলারটা দিবে পরীক্ষার আগের যে টাইমটা, তো প্রিলির জন্য কিভাবে আপনাদেরকে প্রিপেয়ার করতে হবে ওই আইবে স্ট্যান্ডার্ড ম্যাথ নিয়ে সকল ধরনের মানে আমরা হচ্ছে পসিবিলিটিকে আমরা এক্সপ্লোর করব। প্রশ্নের মান খুব গতানুগতিক হইতে পারে, কিন্তু আমরা সব থেকে টপ নচ মানদণ্ডটা বেঞ্চমার্ক এমনটা সেট করতে হবে যেটা করলে অন্যান্য সব পরীক্ষা আপনার কি হয়। তো এইগুলো নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ কাজ শুরু করতেছি। তো যার আসলে যেখানে প্রবলেম, ইফ ইউ থিঙ্ক এবং আপনি যদি ওই কনফিডেন্স পান যে না মানে ইউ আর গেটিং সামথিং ডিফারেন্ট বা ইউ ক্যান ট্রাস্ট দ্য রিসোর্স পারসন, ইন দ্যাট কেস আর ফ্লেক্সিবল থাকতে হবে। হ্যাঁ, ওই র্যান্ডম এটা কেন এটা মানে এখানে ভাই আমি আমার ওই বই দিয়ে মার্কেটিং করতেছি না, কারণ আমি 300 400 500 স্টুডেন্ট পড়াবো না। আমাদের ম্যাথ ব্যাচে আমরা স্টুডেন্ট নিয়েছি 75 জন, তাও আমাদের প্রথম ব্যাচ লঞ্চ করার 1.5 দিনের মধ্যে আমাদের প্রথম ব্যাচের ক্যাপাসিটি ফুল হয়েছে ম্যাথ অলরাউন্ডার। সেকেন্ড ব্যাচে আমাদের অ্যাডমিশন অনগোয়িং, সেকেন্ড ব্যাচের আমাদের ক্লাস শুরু হচ্ছে এই 20 তারিখ পেট্রোমালার পরীক্ষা হলে 21 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, 21 তারিখ রুটিন দিয়ে দিচ্ছি আমরা। আর ইংলিশ গেম চেঞ্জার ব্যাচ তো রানিং আছেই। এনিওয়েজ আসেন তাহলে দেখেন কি বলেছে, খুব গুরুত্বপূর্ণ কথা, ইনভেস্টিং ইন এডুকেশন এন্ড টেকনোলজি, অর্থাৎ আমাদের শিক্ষা এবং প্রযুক্তিগত খাতে কি করতে হবে, ইনভেস্ট করতে হবে। এটা কিসের জন্য, এটা হচ্ছে কোর পয়েন্ট, যে আমরা ইউথ এবং জেনারেশন জি এর পাওয়ারটাকে এবং তাদের ইনোভেশনটাকে আমরা হারনেস করতে চাই। তো এটার ভিতরে দুটা সাব পয়েন্ট করলাম। এক হচ্ছে তাদেরকে এম্পাওয়ার করবো কিভাবে, তাদের ক্রিয়েটিভিটিকে এম্পাওয়ার করতে হবে, তাই না, তাদের স্কিল ডেভেলপমেন্টের কথা আসবে। এরপর হচ্ছে তাদের এডুকেশন এবং প্রযুক্তিগত যে ব্যাপারটা সেটাতে আমাদের বিনিয়োগ বাড়াইতে হবে। ফোকাসিং অন এডুকেশন এন্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট ইজ ক্রুশাল ফর লেভারেজিং দ্য পটেনশিয়াল অফ ইয়াঙ্গার জেনারেশন, অর্থাৎ তরুণ যে জনগোষ্ঠী আছে, তরুণ জনগোষ্ঠীর যে সম্ভাবনাটা সেটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, লেভারেজিং মানে কাজে লাগানো, সেইটাকে যদি আমরা কাজে লাগাতে চাই, ইউটিলাইজ করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই তাদের যে শিক্ষার যে কর্মোপযোগী শিক্ষা, হ্যাঁ, দক্ষতা মানে বৃদ্ধিমূলক যে শিক্ষা, এবং হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস ফেস করানোর জন্য যে শিক্ষা, প্র্যাকটিক্যাল এডুকেশন, এই জিনিসটার প্রতি আমাদের কি ফোকাস করতে হবে। টেকনোলজি, যত স্টেট অফ দি আর্ট টেকনোলজি আছে, এই টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন গুলো খুব জরুরি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গুলোর সাথে যাতে আমরা তাল মেলাতে পারি, তো এইগুলো বলতে হবে। ইনভেস্টমেন্ট ইন স্টেম এডুকেশন, এই যে একটা কথা বললাম, এই কথা মূলত কি করা জানেন, এটা একটা ফ্লেক্স নেওয়া। ফ্লেক্স মানে বুঝেন তো, ভাব নিলাম যে আমি স্টেম এডুকেশন মানে জানি। এখনই আধুনিক এডুকেশন বলতে বলা হয় স্টেম এডুকেশন। স্টেম হচ্ছে এডুকেশন, এস ফর সায়েন্স বিজ্ঞান, টি মানে টেকনোলজি, ই ফর ইঞ্জিনিয়ারিং এন্ড এম ফর ম্যাথমেটিক্স বা ম্যাথস। সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথস, এই জন্য এডুকেশনের এই 4টা অ্যাসপেক্টকে সবসময় প্রায়োরিটি দেওয়া হয়। দ্য থিং ইজ আপনি কোন ওয়েতে দিবেন মানে ইট ভ্যারিজ, বাট আপনাকে এই 4টা আপনার কিন্তু চেকলিস্ট কিন্তু আপনাকে টিক বসাইতে হবে, ঠিক আছে। তাহলে ইনভেস্টমেন্ট ইন স্টেম এডুকেশন, স্টেম এডুকেশন মানে কি আবার বলতেছি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথস। আচ্ছা, ডিজিটাল স্কিলস and research and development will prepare the youth for future challenges and opportunities। তাহলে আমরা তাদের প্রতি আমাদের কি করতে হবে, বিনিয়োগ করতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে আমরা কি চাই, এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন করতে চাই। ইকোনমিক চ্যালেঞ্জেসে যখন পড়িয়েছি, রেমিটেন্সের যে সমস্যা ছিল, বলেছি আমাদের রেমিটেন্সের সকল আনঅথরাইজ চ্যানেলের যদি আমরা ট্রানজাকশন অফও করে দিতে পারি, আমাদের রেমিটেন্সের সংখ্যা যদি রেমিটেন্সের পরিমাণ যদি বাড়াতে চাই, সেক্ষেত্রে সব থেকে বড় অন্তরায় হচ্ছে আমাদের যে এক্সপ্যাট্রিয়েটরা মানে যারা বাইরে যাচ্ছে প্রবাসী, তারা অদক্ষ শ্রমিক হওয়াতে তারা খুব লো পেইড জব করে। তো এই লো পেইড জব যারা করে আমাদের যে রেমিটেন্স বেশি আসে না, তাহলে স্কিল ডেভেলপমেন্ট আমরা সেখান থেকে মানে কি প্রায়োরিটি দিয়েছি। তো এখানে দেখেন ওই একই ব্যাপার চলে আসছে। ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে, আমরা বাংলাদেশের সেকেন্ড ভার্সন যেটা বাংলাদেশ 2.0, এটার মধ্যে কি থাকবে, এখানে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন বা দক্ষতা বিনির্মাণ এবং কি জনমিত্তিক লভ্যাংশ, এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের প্রায়োরিটি দিতে হবে। তাহলে প্রথমত দেখেন এই যে ম্যাক্সিমাইজিং দ্য ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটুকু আপনি শিখলেন, আপনি বলছেন আচ্ছা আমি তো শিখে গেছি বাংলাদেশ ভার্সন 2, পরীক্ষায় তো আসছে কিভাবে বাংলাদেশ তার পপুলেশনকে কাজে লাগাতে পারে, কিভাবে বাংলাদেশ তার হিউম্যান ক্যাপিটালকে কাজে লাগাবে। এই তো টপিক তো আর কমন পড়ে নাই। আবার অমুক স্যার তো বলে দিচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট আসবে, যাও সাজেশন, আরে টপিক তো কমন পড়ছে। আরে ভাই ওমেন, শুরুতে যেটা বললাম ওমেন এম্পাওয়ারমেন্ট, বাংলাদেশের ইকোনমিক চ্যালেঞ্জ, এই ব্লু ইকোনমি, টপিক কমন ফেলানো তো মুনশিয়ানা না। মুনশিয়ানা হচ্ছে আপনি পরীক্ষার খাতায় ওই নির্ধারিত সময়ের মধ্যে সবচেয়ে ভালো মার্ক পাওয়ার জন্য কতটুকু লেখা কিভাবে লিখবেন এবং অন্যের থেকে আলাদা করে লিখবেন, এটা হচ্ছে মুনশিয়ানা। যেগুলো জেনেরিক টপিক, এগুলো থেকে তো যে কোনো সময় প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এই জন্য ওই জিনিসগুলো নিয়ে ফ্লেক্স করার কিছু না, এগুলো আপনাকে পড়ে যাইতে হবে শুরু থেকেই। আচ্ছা, তাহলে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। ডিভিডেন্ড মানে লভ্যাংশ, ডেমোগ্রাফিক মানে জনসংখ্যা সংক্রান্ত বা জনমিতিক, শুদ্ধ বাংলা বুঝতে আরো সমস্যা। তাহলে জনসংখ্যার এই লভ্যাংশ যদি আমরা ভোগ করতে চাই, আমরা যদি এটাকে ম্যাক্সিমাইজ করতে চাই, লাভ যদি বাড়াইতে চাই, তাহলে কি করতে হবে, বাংলাদেশের ইয়াং পপুলেশন রিপ্রেজেন্টস এ সিগনিফিক্যান্ট ডেমোগ্রাফিক ডিভিডেন্ড।
দ্যাট ক্যান ড্রাইভ ইকোনমিক গ্রোথ। খুব ক্লিশে লাইন, নর্মাল লাইন, চাইলে বাদ দিয়ে দেন। ডেভেলপিং কম্প্রিহেন্সিভ স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামস টেইলর্ড টু মার্কেট নিডস, খুব গুরুত্বপূর্ণ কথা। আমি একটা কথা কিছুক্ষণ আগে বলেছি, গেম চেঞ্জারের পক্ষ থেকে আমরা কোর্সেস অফার করছি। টেইলর্ড মানে হচ্ছে এখন মার্কেটে কি ডিমান্ড, এটা তো একটা বিজনেস, চ্যারিটি অর্গানাইজেশন না। তো দেখা যাচ্ছে আমরা কি দেখতেছি যে স্টুডেন্টরা ফোকাস রেটিং খুব স্ট্রাগল করে, তারা খুব ভালো করতে পারছে না, বা একদম ফোকাসড থেকে ম্যাথ সে পারে কিন্তু দ্রুত ম্যাথ করতে পারে না। তাহলে এই যে চাহিদা, এইটার উপর ভিত্তি করে আপনি টেইলরের কাছে কখন যান? যখন আপনার নিজের গায়ের মাপে আপনি একটা জামা বানাইতে চান, একদম কাস্টমাইজড যেটাকে বলা হয়। তাহলে এখানে আমরা কি বলতেছি, ওই কাস্টমাইজেশনের ব্যাপারটাই বলতেছি, যে বাজারে যেটা চাহিদা বা সময়ের যে চাহিদা সময়ের চাহিদার উপর ভিত্তি করে দক্ষতা বাড়াইতে হবে। এক সময় ছিল কম্পিউটার টাইপ শিখতে পারা ছিল চাহিদা, শিখেছে অনেকে, আমরা সিভি লিখেছি, নিজেরা লিখেছি যে কি ইন্টারনেট ব্রাউজিং, এটা হচ্ছে আপনার কম্পিউটার স্কিল। হ্যাঁ, লিখেছেন কি না অনেকে, কম্পিউটার ইন্টারনেট ব্রাউজিং করতে পারে ছেলে, হ্যাঁ, MS ওয়ার্ডে করতে পারে। ওইটা তখনকার সময় হয়তো মার্কেট নিড ছিল। এখন এটা সিভিতে মেনশন করা এক ধরনের বোকামি, মানে এটা আপনি পারবেন, এটা আপনার পূর্ব শর্ত, এটা আপনাকে থাকতে হবে। এখন আপনি লিখতে পারেন হ্যাঁ আমি SPSS সফটওয়্যারের কাজ জানি, হ্যাঁ, বা কথা কি মানে আপনি মানে সোজা কথা, এখন আপনাকে স্পেশালাইজড আইটেমের কথা বলতে হবে। আপনি পাইথন প্রোগ্রামিং পারেন, আপনি ওইটার কথা বললেন। তো এই ব্যাপারগুলা বুঝতে হবে, মার্কেট ডিমান্ড যখন যেটা থাকে সেই আঙ্গিক আপনাকে লিখতে হবে। আচ্ছা, প্রমোটিং ভোকেশনাল ট্রেনিং অ্যান্ড লাইফ লং লার্নিং, দেখেন এই কথাটা আমি বলেছি, কর্মোপযোগী শিক্ষা, হ্যাঁ, ভোকেশনাল ট্রেনিং। তাহলে কি, যাতে ওই যে সেক্টর বেসড, মার্কেটের ডিমান্ড বেসড, সে টেইলর শিক্ষা, যেটার প্রয়োজন আছে সেটা সে শিখবে। ওকে, এবং লাইফ লং অর্থাৎ বয়স কোনো বাধা না, ভেরি ইম্পর্টেন্ট। ভবিষ্যতে বাংলাদেশ বা যে অবশ্যই ইনক্লুসিভ ডেভেলপমেন্ট নিশ্চিত করতে হবে, উন্নয়ন করতে হবে। কি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নটা কি একদম ম্যান্ডেটরি। তাহলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট কি, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এনশিওরিং ইকুইটেবল গ্রোথ, অর্থাৎ প্রবৃদ্ধি কি হইতে হবে? প্রবৃদ্ধি হইতে হবে আমাদের কি সমতামূলক, এখানে তো কোনো বৈষম্য থাকবে না, সুষম প্রবৃদ্ধি লাগবে, সুষম উন্নয়ন লাগবে। সুষম মানে কি, সকল সাইট কভার যেটাকে আমরা বলি, এখানে কোনো বৈষম্য হবে না। হ্যাঁ, আমরা ইনইকুয়ালিটিকে প্রমোট করব না। হ্যাঁ, SDG 10 নম্বর গোলই তো আছে, রিডিউস ইনইকুয়ালিটি, তাই না? আমাদের বৈষম্য কি করতে হবে? দূরীকরণ করতে হবে। তাহলে উন্নয়নের ক্ষেত্রেও কি হইতে হবে? সাম্য বজায় রাখতে হবে, সুষম উন্নয়ন হইতে হবে। তো এই ধরনের ক্রুশাল পয়েন্টগুলোকে যখন কোরিলেট করবেন, তখন আপনার লেখার মান কিন্তু লেখার শ্রী বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রিকোয়ার্স অ্যাড্রেসিং এই যে ডিসপ্যারিটিস মানেই তো বুঝেন বৈষম্য, হ্যাঁ, disparities and ensuring that all segments of society benefit from economic growth। এই গল্প আমি কিছুক্ষণ আগেও করেছি, যে সমাজের সকল স্তরের মানুষ কি করতে হবে? সামাজিক প্রবৃদ্ধি তার সুবিধাভোগী তাকে হতে হবে। ওকে, ইমপ্লিমেন্টিং পলিসিস দ্যাট প্রমোট সোশ্যাল ইকুইটি অর্থাৎ সামাজিক সাম্য বা সামাজিক সমতা। এটা কিন্তু দেখবেন আমাদের প্রেজেন্ট চিফ অ্যাডভাইজার সাহেব উনি কিন্তু কথাটা বলেন। হ্যাঁ, তাহলে সামাজিক সমতা নিশ্চিত করার জন্য যে ধরনের নীতি প্রণয়ন করা দরকার সেগুলো নীতি প্রণয়ন করবেন, তারপর ব্লা 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 একটু কিছু কথাবার্তা লিখবেন। ঠিক আছে? এরপর কি আছে? স্ট্রেংথেনিং সোশ্যাল সেফটি নেটস, এটা সবসময় প্রাসঙ্গিক। সরকার চলে গেলেও বেসিক অ্যাক্টিভিটি কখন কিন্তু যায় না, অর্থাৎ সামাজিক নিরাপত্তা কর্মসূচি, সমাজের অবহেলিত জনগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকেও আপনার কি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। তার মানে সামাজিক নিরাপত্তার বলয় বাড়াতে হবে। এই যে বিভিন্ন জায়গায় কি ওই যে বিধবা ভাতা দেওয়া হতো, তারপর হচ্ছে আপনার দরিদ্রদের বিভিন্ন ভাতা দেওয়া হতো, তারপর টিআর কাবিখা যেগুলো ছিল, হ্যাঁ, কাজের বিনিময়ে, তারপর হচ্ছে আমরা যে বাংলাদেশ কি টিসিবির মাধ্যমে যেভাবে নিম্ন আয়ের জনগোষ্ঠীর কাছে মানে ন্যায্য মূল্যে বাজার পৌঁছে দেওয়া, এই সকল কিছু কি সামাজিক নিরাপত্তার বলয় বৃদ্ধি করা। বিভিন্ন ইনকাম গ্রুপের লোকজন থাকবে, ইনকাম ডিসপ্যারিটিটা কমে আনতে হবে। ডিফারেন্ট টাইপ অফ ইনকাম গ্রুপের লোকজনের কাছে কি বেসিক চাহিদাগুলো, বেসিক নিডস গুলাকে তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। কারণ এগুলো না করতে পারলে আমরা কি করতে পারবো না? পোভার্টি অ্যালিভিয়েশন বা দারিদ্র্য বিমোচন করতে পারবো না। আমাদের সামাজিক সুরক্ষা দিতে হবে, সোশ্যাল প্রোটেকশন এন্ড কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। হ্যাঁ, কমিউনিটি এম্পাওয়ারমেন্ট মধ্যে প্রত্যেকটা সম্প্রদায় না, প্রত্যেকটা অঞ্চল ভিত্তিক, সম্প্রদায় ভিত্তিক কি হইতে হবে? আমাদের তাদেরকে শক্তিশালী করতে হবে, তাদেরকে ক্ষমতায়ন করতে হবে। ক্ষমতায়ন মানে হচ্ছে তাদের দেশের পাওয়ার দিয়ে দেওয়া না, তাদের ন্যূনতম মৌলিক চাহিদার নিশ্চয়তা প্রদান করা। তো বুঝতেছেন, সকল ধরনের মৌলিক চাহিদা তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি ভবিষ্যতে দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেটা দিয়ে আমরা নাম্বার ছিনিয়ে নিয়ে আসবো পরীক্ষকের কাছ থেকে। বাংলাদেশ 2.0 রিপ্রেজেন্টস এ নিউ এরা অফ হোপ অ্যান্ড ট্রান্সফরমেশন ফর দ্য নেশন। খুব সুন্দর কথা। বাংলাদেশ 2.0 বা দ্য নিউ বাংলাদেশ, হ্যাঁ, কি করতেছে? একটা কি আশা এবং কি পরিবর্তনের এবং কি নতুন আশার সঞ্চারকারী কি
ব্যাপার হচ্ছে কি বাংলাদেশ 2.0 বা বাংলাদেশের এই দ্বিতীয় ভার্সনটা, ঠিক আছে? এটা হচ্ছে আশার সঞ্চারকারী এবং পরিবর্তনের মানে কি সূচনাকারী। দ্য স্টুডেন্ট লেড আপরাইজিং অফ 2024 হ্যাজ ইগনাইটেড এ মুভমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, গুড গভর্নেন্স এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। দেখেন কথাগুলো এখন চেনা চেনা লাগতেছে, কনক্লুডিং রিমার্ক এরকমই হইতে হবে। আপনি আগে যা বলেছেন সেই কথাগুলাই দুটো ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হইতে হবে। আপনি যে একটা জিনিস অটল, আপনার একটা ধারণা যে আপনি অটল, আপনি যে ধারণাটা পোষণ করেন নিজের মনে, আপনি সেইটাকে আপনাকে বারবার আপনাকে কি করতে হবে, বারবার আপনাকে কথাগুলো বলতে হবে। বাই হার্নেসিং দ্য পাওয়ার অফ ইউথ, তারুণ্যের শক্তিতে বলিয়ান হয়ে, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে, ইমপ্লিমেন্টিং ফিনান্সিয়াল ডিসিপ্লিন, অর্থাৎ আর্থিক শৃঙ্খলা বাস্তবায়ন করে, এন্ড ফোকাসিং অন স্কিল ডেভেলপমেন্ট, এবং দক্ষতা বৃদ্ধিতে নজর দিয়ে বাংলাদেশ ক্যান নেভিগেট, বাংলাদেশ এগিয়ে যেতে পারে কিসের উদ্দেশ্যে, দিস ট্রান্সফরমেটিভ পিরিয়ড, এই কি মুহূর্ত, আপাতকালীন মুহূর্ত, এই পরিবর্তনের মুহূর্ত, ঠিক আছে? বাংলাদেশ কি করতে পারে, এগিয়ে যেতে পারে বা পেরিয়ে যেতে পারে, এন্ড বিল্ড এ প্রসপারাস এন্ড ইকুইটেবল ফিউচার ফর অল, এবং প্রত্যেকের জন্য সমৃদ্ধি এবং সুষম বা সাম্যের ভবিষ্যতের দিকে কি করে দিতে পারে, এগিয়ে নিতে পারে। দ্য পাথ ফরওয়ার্ড, অর্থাৎ ভবিষ্যতের যে রাস্তা, সামনে যাওয়ার যে রাস্তা, তা কি প্রয়োজন, রিকোয়ার্স কমিটমেন্ট। এখানে আমাদের কি দরকার, আমাদের কমিটমেন্ট প্রয়োজন, প্রতিজ্ঞা, কোলাবোরেশন, সহযোগিতা, এন্ড এ শেয়ার্ড ভিশন। দেখেন এই কথাগুলো বুঝতে পারছেন, এই কথাগুলো বাংলা ভার্সনে কিন্তু আমাদের চিফ অ্যাডভাইজারের মুখে শুনেছেন, ঠিক আছে? এবং একটা শেয়ার্ড ভিশন, একটা কমন গোল, কমন ভিশন, কমন উদ্দেশ্য, সাধারণ লক্ষ্য, প্রত্যেকের উন্নয়ন, হ্যাঁ, ফর এ মোর ডেমোক্রেটিক এন্ড ইনক্লুসিভ সোসাইটি। তাহলে কি একটা গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে এটাই হচ্ছে আমাদের মূল চাহিদা। তাহলে দেখেন নতুন বাংলাদেশ নিয়ে তখন আমরা যা বলতাম ওগুলাকে যদি আমাদের খাতায় কখনো কনভার্ট করতে হয়, এই টপিকগুলো আমরা দেখলাম। আবারও বলছি, ক্লাস নিচ্ছি এটা মানে এইখান থেকেই কমন পড়তে হবে, বাট নো হাউ টু বিল্ড এ কন্টেন্ট। এবং এই কন্টেন্টগুলো যা আমরা শিখলাম, যারা স্মার্ট তারা টপিক যেভাবে আসুক, পেট্রো বাংলা পরীক্ষাটা একটা আসলে ওয়ান অফ এ কাইন্ড, এখানে একটা রাইটিং টপিক, কিন্তু যেখানে ডেডিকেটেড প্রচুর রাইটিং এর টপিক থাকে, লাইক ব্যাংক এক্সাম, বিসিএস এক্সাম, এখানে আসছে ক্লাসে আপনারা যা শিখলেন, যতটুকু জিনিস বর্ণনা করা হচ্ছে সোফার, এগুলো সব কিন্তু কাজে লাগানো যাবে। ওকে, এরপরে আরেকটা টপিক আছে, এটার সাথে রিলেটেড, এটাকে আমরা আপনাদের পিডিএফ ভার্সনে দিয়ে দিব। সো প্রথম কথা হচ্ছে, যারা আপনারা 20 তারিখে পরীক্ষা দিবেন, আগামীকাল কিন্তু আমরা ম্যাথের একটা অ্যাডভান্স ক্লাস নিব। অ্যাডভান্স ক্লাস নিব বলতে বিভিন্ন চ্যাপ্টারের, বেসিক কোনো ক্লাস না। হয়তো আপনার নাম্বার সিস্টেম থেকে আইবি অনেক বেশি প্রশ্ন দেয় না, এরকম সিলেক্টেড বেশ কিছু চ্যাপ্টারের বিভিন্ন ম্যাথস কিভাবে আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচে দ্রুততম সময় করতে পারবো, এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? কারণ আইবিএ যেমন করে, তাদের অ্যাডমিশন টেস্টের মধ্যে তারা কিন্তু প্রত্যেকটা অংশে একটা ন্যূনতম নাম্বার কিন্তু পাওয়ার ব্যাপারটা তারা নিশ্চিত করে দেয়। তো এরকমটা হয়তো পরীক্ষায় হবে না, পেট্রো বাংলা পরীক্ষা হবে না, কিন্তু তারা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা কেমন করবে ইউ নেভার নো। অনেক সময় একদম টপ নচ কোয়ালিটির কোয়েশ্চেন হয়, আবার অনেক সময় কিন্তু খুব গতানুগতিক ধাঁচের কোয়েশ্চেনও হয়। সো ইট ডিপেন্ডস, হ্যাঁ, যে প্রশ্নের টাইপটা কেমন হবে। সো এইটাও সহ, যেহেতু আমরা আসলে স্টুডেন্ট যারা, তাদের উদ্দেশ্যে আমরা কাজ করছি, মানে এই টাইপের বিভিন্ন কোড টপিকগুলো নিয়ে এরকম মানে প্রিপেয়ার্ড, একদম ওয়েল ওরিয়েন্টেড নোটস, যেগুলো বইয়ের কিছু না, এগুলো আমাদের যারা স্টুডেন্ট থাকেন তাদের কিন্তু আমরা এগুলা রেগুলার বেসিসে ডেলিভার করছি বা ক্যাটার করছি। এবং বাই দ্য এন্ড অফ আওয়ার গেম চেঞ্জার কোর্স, তারা কিন্তু মোটামুটি 20 থেকে 30টা যে কন্টেন্টগুলা, কোন কন্টেন্ট পড়তে হবে, এগুলো কিন্তু তাদেরকে সবার আগে শেখানো হয়। হ্যাঁ, কোন ব্যাপারগুলো সব থেকে প্রাসঙ্গিক, যারা অ্যাকচুয়ালি আমাদের কি বলবো এনরোল স্টুডেন্টস আছেন, হ্যাঁ, ইউ ক্যান অলসো লিভ ইউর কমেন্ট, ঠিক আছে, যে হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আস, হ্যাঁ, নো ইস্যুস, হ্যাঁ, বি অনেস্ট। সো হোয়াট এভার, সো এই পার্টটা যেটা আছে, এটা হচ্ছে বাংলাদেশের আমরা যদি বলি সোশ্যাল রিফর্ম, অর্থাৎ সকল ক্ষেত্রে যেমন পুনর্গঠন প্রয়োজন, এটা আমি মাত্র যে বাংলাদেশ ভার্সন 2 বললাম, এটা একটু ভিন্ন আঙ্গিকে বলেছি, কারণ রিফর্ম, পুনর্গঠন, এই কথাগুলো অনেকের কাছে কঠিন লাগে। এই টাইপের ব্যাপারগুলো একটু চোখ বুলে অবশ্যই যাইতে হবে। যেমন আমরা আগে ইন্ট্রোডাকশন দিয়েছি, এরপর মানে ইকোনমিক কি কি রিফর্ম আমাদের করতে হবে, প্রত্যেকটা রিফর্ম থেকে আমাদের চ্যালেঞ্জগুলো কি, রেকমেন্ডেশনগুলো কি, এইভাবে এগুলা কিন্তু আপনারা স্পেসিফিক এখন কোনো বইয়ে আলাদা করে পাবেন না, ঠিক আছে? এগুলাকে খুব ক্রিয়েটিভ ওয়েতে ডাচ বাংলা ব্যাংকের জন্য বলা, স্পেসিফিক কোনো ব্যাংকের জন্য ভাই, এগুলা কম্প্রিহেন্সিভ আলোচনা, যারা আমাদের সাথে আছেন এগুলো নিয়ে এর আগে কথা বলেছি, আপনি আমাদের এই যে গাইডলাইন সেশনগুলো দেখুন, দেখলে আপনারা ওভারঅল আইডিয়া পাবেন, ঠিক আছে? আপনাদের যাদের, আমি আবার বলছি, যাদের আপনাদের এই কন্টেন্টটা মানে নিজেরা বাসায় পড়তে চাচ্ছেন, 20 তারিখে পরীক্ষা দিবেন বা গেম চেঞ্জারে সাথে অ্যাড নেই, কিন্তু এই কন্টেন্টটা চাচ্ছেন, আপনারা আমাদের এখানে কমেন্ট করেন, এখানে একটা ফর্ম আছে, ফর্মটা ফিল আপ করেন, আপনাদেরকে আজকেই কন্ট্যাক্ট করে আপনাদেরকে মেইলে বা আপনাদের হোয়াটসঅ্যাপে যে থ্রুতেই হোক, ইনবক্সে আপনাদেরকে এটার মানে ওয়েল শাফলড A4 সাইজের পেপারের এই ভার্সনটা, এটা কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো এনিওয়েজ, আমরা আমাদের আজকে যেটা বললাম, যেটা এটা রেগুলার ক্লাসই, আমাদের রেগুলার স্টুডেন্টরাও ক্লাস করছে, এটা রেগুলার ক্লাস। আমাদের রেগুলার ক্লাসগুলো আমরা যে ক্লাসের জন্য যে ডাইমেনশনে যেভাবে প্রয়োজন সেভাবেই ক্যাটার করার চেষ্টা করি। যারা আমাদের ক্লাস কোয়ালিটিগুলো দেখতে চান, ম্যাথ বা ইংলিশ
2 ধরনের ক্লাসেরই ডেমো ক্লাস আমরা কমেন্ট বক্সে আমরা দিয়ে দিচ্ছি, এগুলো দেখে নিতে পারেন। আর যাদের আবার বলছি, যাদের এই পিডিএফটা প্রয়োজন, যারা ক্লাসটা রেকর্ড দেখছেন, লাইভ দেখতে পাচ্ছেন না, আমরা আজকে মোটামুটি রাত থেকেই যারা যারা কমেন্ট করছেন তাদের প্রত্যেকের সাথে কমিউনিকেট করে করে এটা কালকে নাগাদ সবার কাছে এটা পৌঁছে যাবে, ঠিক আছে? সো কালকেও ক্লাস আছে, কালকে আপনাদের ম্যাথের কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, এবং পরশু আপনাদের একটা ক্লাস থাকবে, সেটা হচ্ছে ইংলিশের স্ট্র্যাটেজিগুলো নিয়ে। তো যারা কিছু ক্লাস আমরা হয়তো এই দুইটার মধ্যে একটা ক্লাস হয়তো আবার আমরা ক্লোজ করতে পারি, অর্থাৎ আমরা হয়তো জুমে করতে পারি। সো আমাদের একটা ফর্ম দেওয়া আছে, যারা এই ক্লাসগুলোতে পার্টিসিপেট করতে চান, যদি জুমে করি, ফেসবুক লাইভে যদি আমরা না দিই, তখন তো আবার আপনারা লিঙ্কটা পাবেন না। তো এই জন্য আপনারা একটু রেজিস্ট্রেশন করতে পারেন, ঠিক আছে? আমাদের ওইটাতে দিয়ে দিলে আপনাকে আমরা, আপনার যে কন্ট্যাক্ট নাম্বার আছে, কন্ট্যাক্ট নাম্বারে আমরা সিক্রেট আমাদের যে কোনো ক্লাস, যে ক্লাসগুলো আমরা ওপেন রাখি, সেই ক্লাসগুলো কিন্তু আপনাদেরকে আমরা পৌঁছে দিতে পারবো। এই জন্য ওই ব্যাপারটা আপনাদেরকে হেল্প করবে। এনিওয়েজ, সো পরীক্ষাতে কমন ফেলারও মূল ইস্যু না, তাহলে এনার্জি, নতুন বাংলাদেশ গঠনে কি কি পুনর্গঠন, এই ধরনের কিছু ডেমো টপিক আমরা আলোচনা করলাম। আনকনভেনশনাল কিছু হলে বা সবচেয়ে কনভেনশনাল হলে এনার্জি সেক্টর, একদম এই সময়ের প্রতিনিধিত্বকারী কোনো বিষয় লিখতে বললে হচ্ছে নতুন বাংলাদেশ, এই গণ আন্দোলন, ইউথ, জেনারেশন জি, এগুলো নিয়ে কথাবার্তা হবে। ইকোনমিক চ্যালেঞ্জ নিয়ে আমি ইতিমধ্যে আরেকটা ক্লাস নিয়েছি, আবার বললাম, সেই ক্লাসটা একটু দেখে নেন। সো এই সব বিষয়কে আমলে নিয়ে আপনি একটু নিজেরা প্রিপারেশন শুরু করেন। আশা করছি পরীক্ষাটা আপনারা অবশ্যই 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 ভালো দিবেন। সো আমাদের গেম চেঞ্জের পক্ষ থেকে আজকে এই পর্যন্তই। সবার জন্য অনেক শুভকামনা। যারা আসলে জব পাওয়ার এই জার্নিটাতে আছেন, জার্নিটা আল্লাহ তাআলা আপনাদের জন্য সহজ করে দিক। আপনারা খুব দ্রুত একটা জব পেয়ে আসলে সাফল্যের হাসি হাসুন, ঠিক আছে? এটা আমাদের পক্ষ থেকে শুভকামনা। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি গেম চেঞ্জার স্টুডিও থেকে। দেখা হবে হোপফুলি আগামীকাল, পরশু, এবং এছাড়া ফ্রি সেশন যেগুলো হয়, আর রেগুলার ভাই বোন যারা আছেন তাদের সাথে দেখা হচ্ছেই। তো পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি শেখ শাহির আহমেদ, আজকের মতো সাইনিং অফ। আসসালামু আলাইকুম।